মার্কেট স্ট্রাকচার ম্যাপিং। এটা হইলে আপনি মার্কেটের আইডেন্টিফাই করতে পারবেন ডিরেকশন। এটা মার্কেটের ডিরেকশন কোন দিকে থাকবে ওইটা আইডেন্টিফাই করা অনেক বেশি ইজি হয়ে যাবে ইনশাল্লাহ আফটার দিস ক্লাস। সো মার্কেট ডিরেকশন বুঝতে হইলে আপনার সবার আগে যেটা বুঝতে হবে, আমাদের বেসিক প্রত্যেকটা জিনিস কিন্তু ভাইয়া মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। যেটা আমরা জানি আমরা কত লটে ট্রেড করব, স্টপ লস কী, টার্গেট হিট কী, রিস্ক টু রিওয়ার্ড রেশিও কীভাবে কাজ করে, সেশন কী, কীভাবে কী ইউজ করবেন না করবেন, সবগুলো জিনিস। লাইক আজকে কিন্তু ফরেক্সের যে গ্লোবাল মার্কেট সেটা কিন্তু ওপেন হয়েছে, বাট আপনি যদি খেয়াল করে দেখেন মার্কেটের ভিতরে কিন্তু কোনো ধরনের ভলাটিলিটি নাই। আপনি যদি এই জায়গা থেকে সেশন ইন্ডিকেটর ইউজ করেন তাহলে দেখতে পারবেন যে আজকে সারাদিনে সিডনি সেশন গেল, টোকিও সেশন গেল, লন্ডন সেশন গেল, আর নিউ ইয়র্ক সেশন চলতেছে। অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে নিউ ইয়র্কের সেশনের। 1 ঘন্টার এক একটা ক্যান্ডেলের ডিউরেশন, তাই না? 3 ঘন্টা হয়নি, 2 ঘন্টা 15 মিনিট হয়েছে। বাট মার্কেটের ভিতরে তেমন কোনো ভলাটিলিটি নাই, খেয়াল করছেন? বিকজ অফ আমরা কালকে শিখছিলাম মার্কেটের যখন ফার্স্ট ডে থাকে সেশন ওপেনিংয়ের, ওই ডেতে মার্কেটে অনেক বেশি ভলাটিলিটি থাকে না। প্রত্যেকবার যে থাকবে না ব্যাপারটা এমন না, বাট আইডিয়ালি মোস্ট অফ দ্য টাইম ফ্রেম প্রত্যেক দিন মার্কেট যখন ওপেন হয় তখন একটু প্যারা হয়ে যায়, বুঝছেন? বাট মোস্ট অফ দ্য টাইম ফ্রেমেই মার্কেটের লাস্টের যে দিন থাকে শুক্রবার, এই শুক্রবার যে মার্কেটের ভিতরে কোন দিকে এগ্রেসিভ সেল টেল আসবে এটা আসলে বোঝা অনেক টাফ হয়ে যায়। অ্যান্ড মার্কেটের যে ওপেনিং ডে এই দিনে অনেক বেশি টাফ হয়ে যায়। এখন এই টাফটা তাদের জন্য বেশি টাফ হয়ে যাবে যারা মার্কেটের ডে ট্রেড করবে, বুঝছেন? বাট যারা মার্কেটের ভিতরে অন্য টাইপের ট্রেড করবে, লাইক স্ক্যাল্পিং যারা করবে, তাদের জন্য অনেক বেশি প্যারা নাই। তারা ডিরেকশন অনুযায়ী মার্কেটের ট্রেড আইডেন্টিফাই করতে পারবে। ওকে, সো এটা জাস্ট এমনি দেখায় রাখলাম, আর কিছুই না। বিকজ যারা ভ্যালিড ট্রেডার প্রত্যেকটা জিনিস আপনার মাথায় রাখা উচিত। সো আমরা মার্কেটের ভিতরে যদি ট্রেন্ড আইডেন্টিফাই করতে চাই বা মার্কেট ডিরেকশন আইডেন্টিফাই করতে চাই, তাইলে আগে আপনার এইটা জানতে হবে যে মার্কেটের দিক নির্দেশনা কয়টা। মার্কেটের দিকগুলো আপনার জানতে হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া ক্যান্ডেল কন্ডেল তো কিছুই শিখাইলেন না। ইয়েস, ক্যান্ডেল কাজ করে হলো লোকেশনে। আগে আপনার লোকেশন জানতে হবে, তারপর আপনি ক্যান্ডেলের কাজ বুঝতে পারবেন। ক্যান্ডেল এটা অনেক বেশি ইম্পর্টেন্ট না ট্রেডিংয়ে। একটা সেম ডিরেকশনের ক্যান্ডেল, একটা সেম এগ্রেসিভ সেলিং ক্যান্ডেলের কোনো ভ্যালু নাই যদি ওর মার্কেটের ডিরেকশন ঠিক না থাকে। আবার মার্কেটের ডিরেকশন ঠিক আছে, একটা ছোট্ট ক্যান্ডেলেরও অনেক ভ্যালু। সো ডিরেকশন ইম্পর্টেন্ট। ওকে, সো মার্কেট ডিরেকশন বুঝতে হলে সবার আগে যেটা বুঝতে হবে সেটা হলো আপনার মার্কেট ট্রেন্ড। মার্কেটে কত ধরনের ট্রেন্ড থাকে? মার্কেটে 3 ধরনের ট্রেন্ড থাকে। একটা হলো আপ ট্রেন্ড, যখন মার্কেট আপের দিকে যাইতে থাকে। একটা হলো ডাউন ট্রেন্ড, যখন মার্কেট ডাউনের দিকে যেতে থাকে। একটা হলো সাইডওয়েজ মার্কেট, যখন মার্কেট কোনো দিক নির্দেশনা বানায় না, মার্কেটের ভিতরে তেমন কোনো মোমেন্টাম থাকে না। এই যে সিচুয়েশন ইজ কল্ড সাইডওয়েজ বা রেঞ্জিং মার্কেট। আফটার রেঞ্জিং মার্কেট, মার্কেটের ভিতরে ভলাটিলিটি থাকে। এখন এই যে রেঞ্জিংটা আপনি দেখতেছেন, মার্কেটে তেমন কোনো ভলাটিলিটি নাই, নর্মালি বিহেভ করতেছে, এইটা হইলো ঝড়ের পূর্বাভাস। মার্কেটের ভিতরে বিগ অর্ডার রান হবে, এটার আগে মার্কেট জাস্ট থাইমা গেছে। এইটারই মূলত রেঞ্জিং মার্কেট বলে। সো মার্কেট যখন রেঞ্জ হয়, এরপর মার্কেট যে কোনো একটা দিক নির্দেশনার দিকে মুভ করে। মার্কেট যে কোনো একদিকে মুভ করে, যেই দিকে মুভ করুক, নো প্রবলেম। সো উই নিড ভলাটিলিটি। যেমন আমরা সেশন ক্যান ইউজ করি যে মার্কেটের ভলাটিলিটি আইডেন্টিফাই করব, যে এই সময় আমি মার্কেটের ভিতরে মোমেন্টাম পাবো। মোমেন্টাম পাইলে কি হয়, আমার মার্কেটের রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেশি কাজ করে, আমি হোল্ড করতে পারি। ওইখানে আমি যতটুকু রিস্ক নিচ্ছি ওইটার এগেনস্টে অনেক কামাইতে পারি। দ্যাটস ওয়াই আমরা সেশন ইউজ করি। সো সেশন যেমন মার্কেটের মোমেন্টাম ভলাটিলিটির জন্য ইউজ করি, সেমভাবে মার্কেট যখন রেঞ্জ হয়, মার্কেট যখন চপি হয়ে যায়, মার্কেট যখন সাইডওয়েজ থাকে, নিউট্রাল যখন থাকে, মার্কেটের ভিতরে মোমেন্টাম থাকে না, তখন মার্কেটের ভিতরে মুভমেন্ট আসে। লাইক বর্তমান যে সিচুয়েশন, এখানে যদি গোল্ডের মার্কেটে দেখেন, এটারে মূলত আমরা রেঞ্জিং মার্কেট বলি, চপি মার্কেট বলি। সেই চপি মার্কেটের পরে মার্কেট একদিকে ফাটে। যত জায়গায় দেখেন মার্কেট চপি হয়েছে, এরপর মার্কেট একদিকে মুভ নিছে। কোন দিকে মুভ নিবে এটা আমিও বলতে পারবো না, এটা আপনিও বলতে পারবেন না, এটা কেউ বলতে পারবে না। এটা যদি কেউ শিওর দিয়ে বলতে পারে, তাহলে এতটুক জায়গার ভিতরে $1 বিলিয়ন কামানো সম্ভব। আপনার কাছে যদি $1 মিলিয়ন থাকে, এইখানে যদি আপনি $1 মিলিয়ন ইনভেস্ট করেন 1 ঘন্টার ক্যান্ডেলে, এই জায়গায়, এইখান থেকে এই মোমেন্টাম এই পর্যন্ত আপনার $1 মিলিয়ন অন্তত $100 মিলিয়ন কনভার্ট হবে। রিস্ক টু রিওয়ার্ড রেশিও
কত ইউজ হবে ওটা জানি না, কিন্তু 1 মিলিয়ন যদি এইখানে কেউ ফালায় আর ও যদি এই পর্যন্ত হোল্ড করতে পারে, ওর $100 মিলিয়ন হবে। আর সেটার জন্য ওর অনেক বেশি লট ইউজ করতে হবে না, ওর 400-500 লট ইউজ করলেই হবে। 500 লটে কেউ যদি এইখানে ট্রেড নেয়, এই পর্যন্ত যদি হোল্ড করতে পারে, ওর ক্যাপিটাল হবে $100 মিলিয়ন মিনিমাম। বুঝে গেছে? আশা করছি বুঝে গেছে। এটা কেন বললাম? বিকজ মার্কেট কোন দিকে যাবে ওই দিক কেউ নির্দেশনা করতেই পারে না, এটা কেউ করতে পারবে না। অল প্রবাবিলিটির গেম, প্রবাবিলিটি দেখি আমরা মার্কেটের ভিতরে। সো এই যে প্রবাবিলিটিটা দেখি, ওই প্রবাবিলিটির ভিতরেই কিছু উইনিং প্রবাবিলিটি থাকে যখন মার্কেটে ট্রেড উইন হয়, যখন মার্কেটে ট্রেড লুজ হয়। বাট একটা জিনিস জানি, ইটস কল ঝড়ের পূর্বাভাস। মার্কেটের ভিতরে যখন এগ্রেসিভ মোমেন্টাম আসবে, এর আগে মার্কেট চপই হয়ে যায়। দ্যাটস দ্য থিংস। আজকে সারাদিন মার্কেটের ভিতরে তেমন কোনো মোমেন্টাম ছিল না, কালকে মার্কেট ফাটবে। যেই কোনো এক দিকে যাবে, কোন দিকে যাবে ইট ডিপেন্ড। ওকে, এখন আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন, ভাই আপনি এখানে ট্রেড নিলে কোন দিকে ট্রেড নেবেন, তাহলে আই এম আ বায়ার অফ দিস এরিয়া। আই এম আ বায়ার অফ দিস এরিয়া। ওয়াই? যদি আপনি মার্কেটে টেকনিক্যালি জানেন বা টেকনিক্যাল বুঝতে চান বা টেকনিক্যালি চিন্তা করেন, তাহলে এটা মার্কেটের ডাউন সিচুয়েশন। টেকনিক্যালি একটা মার্কেট এখান থেকে সেল হয়েছে, কনসলিডেশন নিছেন, মার্কেট এখন ডাউন দিকে শিফট হচ্ছে, সেলিং মার্কেট কন্টিনিউশন ডাউনে যাবে, হ্যাঁ ঠিক আছে। এইটা প্রাইস ওরিয়েন্টেড মার্কেটের জন্য, ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেটের জন্য, প্রাইস ওরিয়েন্টেড মার্কেটের জন্য না। এখানে মানুষ ইনভেস্টিং নিয়ে চিন্তা ভাবনা করে। গোল্ড লাস্ট 1.5-2 মাস টোটালি আপে ছিল, দেন মার্কেট আবার এইখান থেকে ভালো মানের সেল আসছে। যদি এই সেলটারে কনসিডার করি আমরা, তাহলে মার্কেটের ভিতরে সেলিং প্রেশার আছে অ্যান্ড মার্কেটের ডিরেকশনও ডাউন, ইটস টু মাচ ইজি। এইটাতে কোনো কনফ্লিকশন নাই। কনফ্লিকশন হইল ইটস ইনভেস্টিং মার্কেট। বর্তমানে বিটিসির অবস্থা দেখছেন তলানিতে। গোল্ড এই সময়ে সব থেকে বেশি বাইং করা অ্যাসেট, বিকজ বিটিসি যদি ডাউনে যাইতে থাকে, ইনভেস্টিং মার্কেট দুইটা, এক ক্রিপ্টোকারেন্সি, দুই হলো আপনার কমোডিটি। মানুষ যারা স্টকে ইনভেস্ট করে এরা ডিফারেন্ট টাইপের জিনিস, আর যারা গোল্ডে ইনভেস্ট করে মানে কমোডিটিতে ইনভেস্ট করে, অথবা আপনার ইন্ডেক্সে ইনভেস্ট করে, অথবা আপনার ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে, এদের সাইকোলজি ডিফারেন্ট। সো ইনভেস্টিং মার্কেট দুইটাই তো ভ্যালিড, ক্রিপ্টো অ্যান্ড কমোডিটি। সো ডলারের রেট দিন দিন বাড়তেছে, ক্রিপ্টোর দাম কমে গেছে। সো ক্রিপ্টোর যদি দাম কমে যায়, ফান্ডামেন্টালি গোল্ডের দামও কমার সম্ভাবনা নাই, বিকজ কোথাও না কোথাও তো মানুষের অ্যাসেটগুলো সিকিউর রাখতে হবে। দ্যাটস ওয়াই নর্মালি ক্রিপ্টো সেল হইলে গোল্ড বাই হয়, গোল্ড বাই হইলে ক্রিপ্টো সেল হয়। ইটস কাইন্ড অফ জিনিস এইখানে। ওকে, লং টাইমে। দ্যাটস ওয়াই আমি এইখানের বাইং জোনে থাকবো। আই এম নট আ সেলার অফ দিস এরিয়া, আমি এখান থেকে বাই করতে চাই। ওকে, সো দ্যাটস ওয়াই আমি এইখানের বায়ার। জাস্ট ডিসাইড, এবার আমি কোত্থেকে বাই করবো, ইট ডিপেন্ড আমি কোন সেশনে ট্রেড করতেছি, এটার উপরে ডিপেন্ডেবল। বাট আই এম আ বায়ার অফ দিস এরিয়া, আই এম নট আ সেলার অফ দিস এরিয়া। আমি এখানে সেলার না। এই এগ্রেসিভ সেলিং আমি দেখতে পারি, ইটস কল কনসলিডেশন, বিকজ অফ টোটাল মার্কেটের মোমেন্টাম আপে। অ্যান্ড ক্রিপ্টোকারেন্সির নিউজ অনেক খারাপ, গোল্ডেন নিউজও খারাপ হইলে তাইলে মার্কেট ক্রাশ হওয়ার একটা চান্স থাকবে। এটা আসলে হওয়ার চান্স তেমন নাই। আর গোল্ড টোটালি ভ্যালিড জোনে আছে, ও ওর অল টাইম হাই লাগাইছে, দেন কনসলিডেশন নিচ্ছে, আবার হাই লাগাবে। দ্যাটস ইট, এটা মার্কেটের নিয়ম। দ্যাটস ওয়াই আই এম এ বায়ার অফ দিস এরিয়া। এখান থেকে আমি আপ মার্কেট যদি কনসিডার করি, এইটা কনসলিডেশন ডান। এবার এইখান থেকে মার্কেট ম্যানিপুলেশন হচ্ছে, হ্যাঁ হইতেই পারে মার্কেট এই লেভেল থেকে একটা সেল আসবে, দেন এইখান থেকে আমি বায়ার। বাট আমি এখানের বায়ার, আই এম নট আ সেলার। এই জায়গার থেকে যে এই পর্যন্ত যদি আমি ডিফাইন করি, অলমোস্ট 0.5 লেভেলের কাছাকাছি আসছে। দিস ইজ আ ডাইনামিক সাপোর্ট, আপনারা জানেন আমি বলছিলাম। এবার যারা ডাইনামিক সাপোর্ট থেকে ট্রেড নিছে, এখান থেকে যদি কেউ ট্রেড নেয়, আমি জাস্ট আমার থট শেয়ার করতেছি যে আমি কি করব। সো এইখান থেকে যদি কেউ ট্রেড নেয় অ্যান্ড এই পর্যন্ত যদি ওর টার্গেট থাকে, তাহলে অলরেডি ও স্টপ লস হিট, বিকজ ফার্স্ট অফ অল সবারই যায়। দ্যাটস ওয়াই 0.5 লেভেল এখন পর্যন্ত স্টিল ওয়ার্কড। সো আই থিঙ্ক আমার মনে হয় যে এই 6 লেভেলের স্টপ লসগুলো খাবে মার্কেট। সো আমি এই সব জোন থেকে বাই করব, এইসব জোনের যে কোনো একটা লেভেল থেকে বাই করব। যদি কালকে এশিয়ান সেশনগুলোতে, টোকিওর সেশনগুলোতে এই ম্যানিপুলেশন ডান হয়ে যায় ডাউন ডিরেকশনে, সো আই এম আ বায়ার অফ দিস এরিয়া। এবার অ্যাকর্ডিং টু মাই রিস্ক ম্যানেজমেন্ট, আমি হয়তো এইখানেও বের হয়ে যেতে পারি, আমি এইখানেও বের হয়ে যেতে পারি, ইট ডিপেন্ড। অ্যান্ড আমি অনেক লটে ট্রেড করি, সো আমার প্রফিটের প্যারা নাই। বাট যদি লং চিন্তা করি, তাইলে আমি এইখান থেকে যদি বাই করতে পারি, এই পর্যন্ত তো আমার চিন্তাধারা 100% থাকবে, বিকজ মার্কেট অল টাইম হাই লাগাইতে অনেক বাকি, এই পর্যন্ত থাকবে। বাট সেটার জন্য আমি মার্কেটের সময়ও দিব, সেটার জন্য আমি মার্কেটের সময়ও দিব। এটা আমার ফার্স্ট ট্রেড। যদি
এইখান থেকে 0.7 থেকে ইটস কল পিওআই জোন, পয়েন্ট অফ ইন্টারেস্টের এরিয়া, এইখান থেকে ডিমান্ড এরিয়া আছে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে বাই করব। যদি আমার এখান থেকে লস হয়ে যায় তাহলে সেকেন্ড টাইম আমি আবার এইখান থেকে বায়ার। আফটার লসিং দিস লিকুইডিটি, এই লিকুইডিটি, দ্যার ইজ এ লিকুইডিটি, এদের সবার স্টপ লস হিট হওয়ার পরে সেম বায়ার আমি। বাট আমার লস রিকভারি হয়ে যাবে, ওইটার সমস্যা নেই। এখান থেকে আমি যতটুকু লস করব ওইটার থেকে অন্তত 4 থেকে 5 গুণ আমি কামাবো। সো এইখান থেকে ধরেন আমি যদি $100 লস করি, পরে ট্রেডে আমি আরও নিচের থেকে যদি নেই, আমি কিছু সাইকোলজিক্যাল রিস্ক ম্যানেজমেন্ট ইউজ করি, ওইটা বইলা দিই এখন। এখানে ধরেন আমি ট্রেড করছি 1 লট, ওকে, এখান থেকে আমি 1 লটে ট্রেড করছি, ইজ ইকুয়াল টু আমার প্রফিট টার্গেট হলো $1000, ওকে। এই জায়গা থেকে আমার $1000 স্টপ লস, নট প্রফিট টার্গেট। এই জায়গা থেকে ধরেন আমার $1000 স্টপ লস, আমি এখানে ট্রেড করছি, এখান থেকে আমার $1000 স্টপ লস গেছে এই জোন থেকে। যদি লস হয়ে যায়, হইতেই পারে মার্কেটের ভিতরে, দ্যার ইজ নো শিওরিটি। এবার যখন আমার এই $1000 লস হয়ে যাবে, আমি সেম $1000 রিস্ক আমি এখান থেকে আবার নিতে পারবো এই জায়গা থেকে, ওকে। আবার আমি সেম $1000 রিস্ক নিলাম। আমি যদি এই পর্যন্ত মার্কেট হোল্ড করতে চাই, আমি কিন্তু করতে পারবো, সমস্যা নাই। এখানে আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:5 এর মতন কাজ করবে। $1000 এগেনস্টে আমি $5000 কামাবো। এটা নর্মাল রিস্ক ম্যানেজমেন্ট, এটা যে কেউ করবে। বাট যে রিস্ক নিবে ওর রিওয়ার্ডটাও তো বেশি থাকবে, তাই না? সো আমি এইখানে $1000 যদি লস করি, আমি এখানে কি করব? আমি এখানে 1 লটে না, আমি এখানে 5 লটে ট্রেড করব। সাইকোলজিক্যাল। এবার আমি এই জায়গায় 1000 না, $5000 রিস্ক নিছি। আমি আমার জাস্ট বলতেছি, রিস্কটা বলতেছি, ওকে। এখানে আমি $5000 রিস্ক নিছি। এবার এটার এগেনস্টে আমি এইখানে কামাইলে তো $50000 কামাবো, বাট আমার এই নিয়ত নেই। এখন একটা মার্কেট এই জায়গা থেকে এই পর্যন্ত যাওয়ার চান্স যদি থাকে লাইক আপনার 50%, বিকজ এই মার্কেট ওই পর্যন্ত যাবে কিনা আপনার আমি কেউ জানি না। এই মার্কেট এইখান থেকে এই পর্যন্ত যাওয়ার চান্স যদি থাকে 50%, তাহলে আপনি শিওর থাকেন এই সেম মার্কেট আমি যদি $5000 না, এখান থেকে আমি $1000 রিস্ক নিব আর কি, যদি নেই নর্মাল রিস্ক ম্যানেজমেন্ট যদি করি, এটা হওয়ার চান্স যদি 50% থাকে, এই জায়গায় আমি $5000 এক্সট্রিম রিস্ক নিয়ে এতটুকুর ভিতরে বাইরে হয়ে যাব। এবার এইখানে আমি $5000 রিস্ক অ্যান্ড ওইটার এগেনস্টে $5000 প্রফিট টার্গেট, বুঝে গেছে? বাট এই সেম জিনিসটা এত বড় হওয়ার চান্স যদি থাকে 50%, বাট মার্কেট এতটুকু মুভ দিবে এটার চান্স হলো 90%। সো এখানে আমি আমার কি ইউজ করছি? সাইকোলজিক্যাল রিস্ক ম্যানেজমেন্ট ইউজ করছি। হোয়াট ইজ সাইকোলজিক্যাল রিস্ক ম্যানেজমেন্ট? জোনটা কমায় দিছি, রিস্ক বাড়ায় দিছি। এবার এইটা এই বড় মুভ হওয়ার চান্স 50% হইলেও মার্কেট যে ইন্টারনাল মুভস যেটার আমরা বলি, ওই ইন্টারনাল মুভস দেওয়ার চান্স কিন্তু ভাই 90%-এর উপরে। আই নিড দিস, দ্যাটস ওয়াই আমি এতটুকু জায়গার ভিতরে এক্সট্রিম অর্ডার রান করবো। ইটস কল মাই সাইকোলজিক্যাল রিস্ক ম্যানেজমেন্ট। আপনারটা ডিফারেন্ট হতে পারে, দুনিয়া এইভাবে ইউজ করতেছে, আপনি যেভাবে ইউজ করে শান্তি পান। আমি এইখানে যদি ড্র করে জিনিসটা বুঝাই, একটা মার্কেট এখান থেকে ধরেন সেল হয়েছে, এবার উই নিড কনসলিডেশন। একটা মার্কেটের সেলিংয়ের পরে উই নিড কনসলিডেশন, আমাদের কনসলিডেশন লাগবে। সো আমি এই জায়গা থেকে ধরেন কোনো বাই করছি, এবার আমি এখান থেকে যদি কোনো বাই করি, আমার টার্গেট কই থাকবে? এই পর্যন্ত থাকবে। এবার আমি এখান থেকে ধরেন রিস্ক নিলাম $100, নো প্রবলেম, গুড সিচুয়েশন। এখান থেকে আমার ট্রেডটা লস হয়ে গেল, লস হয়ে নিচে আসলো। আমার যদি স্ট্রং এভিডেন্স থাকে যে মার্কেট এখান থেকে ভ্যালিডলি কনসলিডেশন নিবেই, সো আমি তো এখান থেকে আবার ট্রেড নিব। এবার এইখান থেকে আমি ট্রেড নিব ফর কনসলিডেশন। জোনটা কি হবে? এই জায়গার 30 or 50%। বেশিরভাগ মানুষ এইখান থেকে ট্রেড নিলে এই সুইং পর্যন্ত এক্সপেকটেশন রাখে, এটা প্রবলেম। এক্সপেকটেশন ফুলফিল করা ঝামেলা হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি এইখান থেকে ট্রেড রান করব। এখানে আমার একটা ট্রেড লস হয়েছে, ওকে, নো প্রবলেম, সমস্যা নাই, ইটস এ পার্ট অফ সিস্টেম। এবার এইখান থেকে যদি আমি সেম অ্যামাউন্টের $100 ট্রেড আমি আবার নেই, হ্যাঁ, হয়তো যদি এই পর্যন্ত মার্কেট যায়, আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:5 হইলে আমার 1 গুণ 5 গুণ হয়ে যাবে। বাট এটা হওয়ার চান্স কিন্তু খুব কম। কিন্তু 30%, 20%, 50% হওয়ার চান্স অনেক বেশি, বিকজ উই নিড কনসলিডেশন। সো আমার 30%-এ এবার এইখানে আমি এক্সট্রিম লেভারেজ ইউজ করি বা যেভাবে হোক ক্যাপিটাল বেশি ইউজ করি, এখানে আমি $100 লস করছি, এখানে আমি $200 রিস্ক নেই, এতটুকু জন্যই আমি $200 কামাই ফেলি, $400 কামাই ফেলি, শেষ। এতটুকু হওয়ার চান্স কিন্তু অনেক বেশি, এতটুকু হওয়ার চান্স নাই। দিস ইজ মাই স্ট্র্যাটেজি।
যে ফার্স্টের বার সবাই ঢুকে, সবাই জানে, আমি অনেকবার বলছি। এখান থেকে একটা সেলিংয়ের পরে একটা বাইং কনফার্মেশন পাইলে এই জায়গা থেকে সবার জন্য কনফার্মেশন, এখান থেকে যে কেউ ঢুকবে। আর স্মার্ট মানির সব থেকে ভালো দিক কি, যেখানে সবাই ঢুকে এখানে স্মার্ট মানি ঢুকে না। রিটেইলার যেখানে ট্রেড করে ওইখানে স্মার্ট মানি ট্রেড করে না, ওদের ট্র্যাপ করার পরে করে। সো আইডিয়ালি আমি সেকেন্ড সুইং থেকে করব। এবার কেউ কেউ যদি এই জায়গা থেকে বাই করে, ওর এই পর্যন্ত ধরেন 0.5 লেভেল পর্যন্তই ওর টার্গেট, এটার আমরা ডাইনামিক সাপোর্ট বলি, তো 50% পর্যন্তই ওর টার্গেট। এবার এখান থেকে যদি কেউ বাই করে আর কেউ এই জায়গা থেকে যদি বাই করে সেকেন্ড টাইম বা আফটার স্টপ লস, সেম রিক্সে এখানে কতটুকু হচ্ছে, 2.5 গুণ। $100 লস করলে $250 প্রফিট করবেন, এখানে $100 লস করলে $150 প্রফিট করবেন। এবার এইটা হওয়ার চান্স আর এইটা হওয়ার চান্স অনেক বেশি, কিন্তু এইটা জাস্ট ফর পেশেন্স। প্রথমবার সবাই ঢুকবে, সেকেন্ড বার আফটার স্টপ লস, সবার স্টপ লস হিট হওয়ার পর যদি আপনি ঢুকেন, এটা যদি আপনার স্ট্র্যাটেজি থাকে, ওকে, আপনি অন্য অন্য মানুষের থেকে অনেক বেশি আগায় গেলেন। বিকজ কোনো মানুষ কনফার্মেশনের পর যদি এইখান থেকে ট্রেড নেয়, ও এতটুক লস দেখবে, হ্যাঁ ওইটার জন্য ওর স্টপ লস অনেক বাড়ায় ফেলতে হবে। ওটার এগেনস্ট ওর রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত হয়, যদি ও বাড়ায়, লস বাড়ালে তো অনেক ঝামেলা, অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। সো আপনার ডিসেন্ট অ্যামাউন্টই রাখতে হবে সুইং পর্যন্ত। দ্যাটস ওয়াই ফার্স্টের বার ট্রেড নিলে সবাই ফাঁসে। আর প্রত্যেকটা বড় বড় সুইং ফার্স্টের বার যারা ঢুকে তাদেরকে মার্কেট খাই, প্রত্যেকটা সুইংয়ে সেম জিনিস, প্রত্যেকটা সুইংয়ে যেই জায়গা থেকেই ঢুকবেন আপনি, আপনারা ধরা দিবে। এখান থেকে ঢুকবেন, এখানে সবার স্টপ দেখেন, একটু দেখাই, দিস ইজ আ রেজিস্ট্যান্স এরিয়া, মাল্টিপল রেজিস্ট্যান্স এরিয়া। আমি জাস্ট ইয়াগুলো কানেক্ট করি, ডটগুলো কানেক্ট করি। একটা, এটা হলো আপনার দুইটা, এখানে মূলত তিনটা আছে, আমি তিনটাই কানেক্ট করে রাখি, স্ট্যাটিকভাবে কানেক্ট করে রাখি, দুইটা অ্যান্ড তিনটা। এইসব জায়গায় যে কোনো ট্রেডার ঢুকতে যাবে, বিকজ অফ দিস ইজ এগ্রেসিভ সেলিং এরিয়া, ইটস কল রেজিস্ট্যান্স, সেলিং প্রেশারের এরিয়া। এবার দেখেন ফার্স্টের বার কনফার্মেশন যখন পাবে এই জায়গা থেকে কেউ, এখান থেকে কিন্তু সবাই ঢুকবে, দেখছেন? কেউ যখন কনফার্মেশন পাবে এই সেলিং কনফার্মেশন, বিকজ আমরা জোনের কনফার্মেশন তো পাইছি, রিজেকশন এরিয়া, এইখান থেকে সবাই ঢুকবে। স্টপ লস কই, এই ক্যান্ডেলে টার্গেট কই, 50% লেভেল হবে কারো কারোর জন্য, এই পুরো এরিয়ার 50% লেভেল, কারো কারোর জন্য 30% লেভেল। সো এইবার এইখান থেকে ফার্স্টের বার যদি আপনি ঢুকেন, ফার্স্টের বার থেকে ঢুকছেন মানে সবাই ফাঁসায়, পরবর্তীবারে মার্কেট আসবে, মুভ দিবে। এই যতটুকু মুভ পাইছেন এটা কিন্তু সেকেন্ড টাইম পাইছেন, ফার্স্টের বার পান নাই। প্রথমবার ঢুকা যায় না। আবার এই মুভের পরে এখান থেকে ফার্স্টের বার যারা ঢুকছে, লাইক এখান থেকে আপনার কনফার্মেশন পাইছেন, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, এই স্টপ লস হইলে আপনার এইখানে টার্গেট, এই পুরো মুভমেন্টের 50% লেভেল, এই পুরো মুভমেন্টের 50% লেভেল এইখানে। বাট ফার্স্টের বার কিন্তু সবার কনফার্মেশন, ফার্স্টের বার সবার কনফার্মেশন। আপনি যদি জাস্ট একবার চিন্তা করেন যে আমি ফার্স্টের বার ঢুকবো না, আমি সেকেন্ড বার ঢুকবো, ওকে, কনফার্মেশন হোক, কনফার্মেশন হয় নাই, এই ক্যান্ডেলটার বিট করে নাই এখনও, যে এনি টাইম ফ্রেম সেম সাইকোলজি, ওকে, এখানে আপনার ট্রেডই মিস হয়ে যাবে, যদিও এখান থেকে হয়তো ঢুকতে পারতে পারেন আপনি চাইলে, বাট জাস্ট ধরেন আপনার ট্রেড এটা মিস হয়ে গেছে, বাট সেকেন্ড টাইম আপনি কিন্তু আর এইখান থেকে ঢুকবেন না। সেকেন্ড টাইম আপনি কোথেকে ঢুকবেন, এখান থেকে ঢুকবেন। সো প্যাটার্নটা কেমন, একটা মার্কেটের সেল আসছে, ফার্স্ট কনফার্মেশনে সবাই ঢুকে, আপনি জাস্ট সেকেন্ডটাতে ঢুকেন। এবার এই সেকেন্ডটা কোনো কোনো সময় কনসলিডেশনে আসে, কোনো কোনো সময় পুরো লিকুইডিটি সুইপের পরে আসে। এতটুকু হইলে আপনার যেই স্ট্র্যাটেজি মেক হবে, এটা আপনি খায় ছাড়াতে পারবেন না, আপনার লস 50% কমে যাবে। বিকজ সবাই তো ফার্স্ট টাইমে ঢুকতেছে, যেখানে সবাই ঢুকে সেইখানে ভাই আপনি ঢুকতে পারবেন না। তাইলে আপনার ভিতরে আর একটা রিটেলার ট্রেডারের ভিতরে কোনো পার্থক্য নেই। আপনার চিন্তা করতে হবে স্মার্ট মানির মতন, ইনস্টিটিউশনালের মতন। বর্তমান যে মার্কেটের সিচুয়েশন চলতেছে, এই সিচুয়েশন যদি আপনি দেখেন, এই আফটার দিস কনফার্মেশন ওকে, লিভ, আচ্ছা, এত বড় বাইংয়ের পর আপনি কি চান বলেন আমার, এত বড় সেলিংয়ের পর আপনি কি চান? বাই চান অবভিয়াসলি, ওকে, হোয়ার ইজ ইউর কনফার্মেশন?
যদি চান 3 ঘন্টার ক্যান্ডেলের এইখানে হবে আপনার কনফার্মেশন, ভাই এখান থেকে তো সবাই নিবে। আপনি জাস্ট একটা চিন্তা করুন, আমি ফার্স্ট টাইম নিব না, সেকেন্ড টাইম নিব। এই সেম জিনিস এইখানেও হয়েছে। দিস ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ, ওকে, ডিমান্ড এরিয়া, মার্কেটে আসছে, রিজেকশন দিছে। ফার্স্ট টাইম কিন্তু সবাই ঢুকবে আফটার দিস কনফার্মেশন, এইখান থেকে সবাই ঢুকবে। আপনি জাস্ট এই নিচে স্টপ লস অ্যান্ড যতটুকু উপরে যায় ততটুকু আপনার উপরে টার্গেট বা এই পর্যন্ত টার্গেট বা 1:1 টার্গেট আমি জাস্ট র্যান্ডমলি দিচ্ছি। চিন্তা করেন, আপনি কিন্তু এখানে ঢুকবেন না, ফার্স্টের বারে আমি ঢুকবো না, সেকেন্ড টাইম ঢুকবো বাইংয়ের জন্যই, যেহেতু আপ মার্কেট বাইংয়ের জন্যই সেকেন্ড টাইম ঢুকবো। কী হইলো, সেকেন্ড টাইম আপনারা কনফার্মেশনই দেয় নাই। ট্রেড মিস করলেও আপনার ক্যাপিটাল কিন্তু বেঁচে গেছে। ক্যাপিটাল বাঁচানো ইম্পর্ট্যান্ট, প্রফিটেবল ট্রেড ইম্পর্ট্যান্ট না। প্রফিটেবল ট্রেড ইজ মোর ডেঞ্জারাস দেন লুজিং। মানে লুজিংয়ের থেকে প্রফিটেবল ট্রেড আর অনেক বেশি খারাপ। বিকজ প্রফিটেবল ট্রেড যখন আপনার হয়ে যাবে আন্দাগুন্দি, উইদাউট ম্যানেজমেন্ট, উইদাউট স্ট্রিক্ট প্ল্যান, উইদাউট স্ট্র্যাটেজি, ব্যাক টেস্টিং, তখন হয় কি আপনি অনেক বেশি কনফিডেন্স ফিল করেন। আর মানুষ কনফিডেন্সে উল্টাপাল্টা জিনিস করে ফেলে। আপনার পুরো সিস্টেম ফলো না হওয়ার কারণে যে প্রফিটেবল ট্রেডটা নিছেন, পরবর্তীবার এই ট্রেডটাতে আপনি আরও এগ্রেসিভ হয়ে যাবেন। আপনি ম্যানেজমেন্ট ফলো করবেন না, আপনি বড় বড় লস করে ফেলবেন। আপনার মনে হবে ও মার্কেটে তো প্রফিট হয়, লসেও হয়। আপনি ডিপোজিট করবেন আর লস, একটা দুইটা প্রফিট করবেন আর লস। আর যে লস করে ফার্স্টেই, ও 1-1.5 লাখ টাকা লস হয়েছে, শেষ হয়, এটা জুমো করে গেছে, নো প্রবলেম, সমস্যা নেই, কিছু না কিছু করে খাইতে পারবে। বাট যারা মোটামুটি প্রফিট করে অ্যান্ড কারণ ছাড়া প্রফিট করে, তারা কিন্তু বহুত বড় বড় লস করে। বিকজ এটা হোপ পাওয়া যায় যে মার্কেটে তো প্রফিট দেয়। যখন এই টাইপের হোপ পাওয়া যায়, তখন যে প্রবলেমটা হয়, ও আশা দেখা শুরু করে যে হ্যাঁ এখান থেকে আমি টাকা কামাইতে পারবো, ল আরও মানি। বাট দে ডোন্ট হ্যাভ সিস্টেম, একটু প্রফিট করে দেন লুজ দেয়ার ফুল মানি, তখন আফসোস হয়। ওকে, সো আপনি যদি চিন্তা করেন যে আমি এইখান থেকে এইখানে না, আমি সেকেন্ড টাইম ঢুকবো, আপনি এখানে কনফার্মেশনই পান নাই কোথাও, আপনি ঢুকবেন না, পুরা লসের ক্যাপিটালটা বাইচে যাবে। এই সেম জিনিস আপনি এইখানেও দেখতেছেন, সেম জিনিস এইখানেও দেখতেছেন। ওকে, এই পুরা জিনিসটা যদি আমি এই জায়গা থেকে এই পর্যন্ত মেজর করি, ওকে, দিস ইজ আ 6 লেভেল, 5 লেভেলের থেকে কোনো রিজেকশন নাই। বিকজ 0.5 লেভেলের আমরা অল দ্য টাইম চিন্তা করি অ্যাজ আ কনসলিডেশন। কনসলিডেশন মানে একটা মার্কেট বাই হয়েছে, কোন জায়গার পরে আমি আবার সেম বাইং মার্কেটে বাইং করার ট্রাই করবো, ইটস কল কনসলিডেশন। একটা মার্কেট সেল হয়েছে, কতটুকু কনসলিডেশনের পরে আমি আবার সেলিং মার্কেটে সেলিং করা শুরু করবো, বিকজ ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, তাই না? সো 50% লেভেলে আসলে আমি যে বাই করব, বাই করার কন্ডিশন কি, সবার আগে আমার থামতে হবে প্রাইসের, সবার আগে প্রাইস থামবে। আফটার স্টপিং প্রাইসটা স্টপ হওয়ার পরে আমি আমার কনফার্মেশন পাবো। থামেই নাই, আপনি তো এখানে ট্রেডই নেবেন না, বেঁচে গেলেন না। সেমভাবে এই জায়গা থেকে যারা কনফার্মেশন পাইছে তারা কিন্তু এখান থেকে ট্রেড নেবে, বিকজ এত বড় সেলিংয়ের পরে বাইং মার্কেট, এই নিচে থাকবে তাদের স্টপ লস, কেউ কেউ বডিতে দিবে, কেউ উইকে দিবে। আমরা অ্যাপ্রক্স 50% ধরে নিই, বডিতেও না উইকেও না, এইখানে রাখলাম। এবার এই মার্কেটের ভিতরে যে সিচুয়েশন তৈরি হচ্ছে, আপনার কিন্তু প্যারা দিবে, বিকজ অলরেডি বাই, আপনি এখান থেকে ট্রেড নেবেন না, আপনার ডাউন থেকে ট্রেড নেবেন, নিচের থেকে বাই করবেন যতটুকু সম্ভব। সো ফার্স্টের বার যদি খালি না ঢুকেন, আপনার জীবন সুন্দর। জাস্ট সেকেন্ড টাইম ঢুকলে অর্ধেক প্যারা থেকে আপনি বেঁচে যাবেন, অর্ধেক প্যারা থেকে আপনি বেঁচে যাবেন। ওকে, বাট যদিও এখন মার্কেটের কন্ডিশন বুঝেন না, আপনি কই ঢুকবেন আপনি জানেন না, জাস্ট দেখাই দিলাম, বিকজ কনসলিডেশন বুঝতে হলে আপনার এই জিনিসটা জানা লাগবে। ওকে, সো একটা মার্কেটের ভিতরে মূলত কয়টা সিচুয়েশন থাকে? 3টা সিচুয়েশন থাকে। 1 নম্বর সিচুয়েশন, বাইং হবে মার্কেটের ভিতরে, কন্টিনিউয়াসলি মার্কেট আপের দিকে যেতে থাকবে, ইটস কন্টিনিউশন প্যাটার্ন। প্যাটার্নটা কোন দিকে হবে? আপের দিকে যেতে থাকবে, প্যাটার্নটা আমি বুঝাচ্ছি। দেন ডাউন ট্রেন্ড, কন্টিনিউয়াসলি ডাউনের দিকে যাবে, ইটস কল ডাউন কন্টিনিউশন প্যাটার্ন। কন্টিনিউশন মানে হইল একটা মার্কেটের ডিরেকশন সেট করছি, ওইটা কন্টিনিউয়াসলি চলতেছে, ইটস শেষ। রিভার্সাল মানে একটা মার্কেটের ডিরেকশন সেলে ছিল, বাইংয়ে কনভার্ট হচ্ছে, একটা মার্কেট ডিরেকশন বাইংয়ে ছিল, সেলিংয়ে কনভার্ট হচ্ছে, ইটস কল রিভার্সাল মার্কেট। নিউট্রাল অ্যান্ড সাইডওয়েজ সেম জিনিস। মার্কেটের ভিতরে যখন মোমেন্টাম না থাকে, মার্কেট যখন সাইডওয়েজ হয়ে যায়, মার্কেটের ভিতরে যখন কোনো ডিরেকশন সেট না হয়, হ্যাঁ ডিরেকশন সেট হওয়ার পরও যখন সাইডওয়েজ থাকে, লাইক বর্তমানে একটা মার্কেট এই টাইপের ডিরেকশন, দেন আইসা এখানে মার্কেট সাইডওয়েজ হয়ে আছে। এবার এই মার্কেট যদি ফাটে, কোন দিকে ফাটার চান্স বেশি? ও নিচের দিকেও ফাটতে পারে, ও উপরের দিকেও ফাটতে পারে, বাট কোন দিকে ফাটার চান্স বেশি? আপের দিকে ফাটার চান্স বেশি, বিকজ অফ মার্কেট ডিরেকশন আপে। ইটস অল অ্যাবাউট প্রবাবিলিটি, সব কিছু প্রবাবিলিটি। ও সেলও আসতে পারে, বাইংও আসতে পারে,
বাট সেলে যদি 30% চান্স হয়, বায়ে 70% প্রবাবিলিটি। বুঝা গেছে? বিকজ অফ মার্কেট ডিরেকশন আপে। সো মার্কেট একটা ডিরেকশন সেট করার পরে যখন নিউট্রাল হয়ে যায়, ইটস কল নিউট্রাল মার্কেট। আর নিউট্রাল মার্কেট মানে হলো ঝড়ের পূর্বাভাস। মার্কেট ফাটবে, মানে এক কথায় মোমেন্টাম আসবে, ভলাটিলিটি রান হবে মার্কেটে, ভলিউম জেনারেট হবে। এর আগে মার্কেট জাস্ট শান্ত আছে। এবার এটা যেই কোনো মার্কেট হয়, কন্টিনিউশন, যদি একটা মার্কেট কন্টিনিউশন আপ মার্কেট হয়, এবার এই আপ মার্কেটের কন্টিনিউশনের পরেও মার্কেট সাইড হয়ে যায়, ফাটবে। একটা মার্কেট যদি ডাউন থাকে, ডাউনের পরেও এই টাইপের সিচুয়েশন হয়ে যায়, ফাটবে। কোন দিকে ফাটবে ডিপেন্ড আপনার মার্কেট স্ট্রাকচার কতটুকু স্ট্রং, বিকজ দেয়ার ইজ নো শিওরিটি। কেউ শিওর দিয়ে এটা বলতে পারবেন না যে ভাই মার্কেট উপরের দিকে যাবে, মার্কেট নিচের দিকে যাবে। প্রবাবিলিটি আমরা প্রিডিক্ট করতেছি। ওকে, যদি আমার প্রেডিকশন ঠিক হয় তাহলে মার্কেট যাবে একদিকে, যদি আমার প্রেডিকশন ঠিক না হয়, ওকে ডান। বাট এত প্রেডিকশনের ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট কি? রিস্ক ম্যানেজমেন্ট। আপনি 10টা প্রেডিকশন করতেছেন, ওইটার ভিতরে যদি 5টাও সহি হয়, আর ওই 5টা যদি আপনার বেটার রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেয়, ইটস মোর এনাফ। আপনি 10টা ট্রেড করছেন, 5টা লস, 5টা প্রফিট, নো প্রবলেম। আপনার মনে হচ্ছে যে 5টা লস 5টা প্রফিট সমান সমান হয়ে যাবে, সমান সমান হবে না ভাই। আপনি 5টা যদি লস করেন, এক একটা ট্রেডে যদি $100 করে লস করেন, $100 লস, $200 লস, 300, 400, 500, শেষ লস কিন্তু এইটাই। বাট এই $100 এগেনস্টে কিন্তু আপনি $100 কামাচ্ছেন না, অ্যাটলিস্ট $200 কামাচ্ছেন, অ্যাটলিস্ট $200 কামাচ্ছেন। কোনো কোনো সময় 100 থেকে 300 কামাচ্ছেন, কোনো কোনো সময় এই 100 থেকে 250 কামাচ্ছেন, 200 কামাচ্ছেন, কোনো কোনো সময় 300 কামাচ্ছেন। সো অ্যাভারেজ যদি ধরেন 400, 700, 900, 1200, খুয়াইলেন কত? 500, কামাইলেন কত? 1200। এবার 1200 থেকে 500 বাদ দেন, থাকে কত? 700, ইউর প্রফিট। আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক দরকার নাই যে আমার $100 এগেনস্টে আমি $2000 কামাইতে চাই। নো, $100 এগেনস্টে আমি $200 কামাইতে চাই। ওইটাও যদি হয়, আর আপনার উইনিং রেশিও যদি 50%ও হয়, আপনি 10টা ট্রেড নিলে 5টা ট্রেড প্রফিট অ্যান্ড 5টা ট্রেড লস, এইটাও যদি হয়, তাও আপনি প্রফিটেবল থাকবেন। রিস্ক ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট ভাই। এই ক্যান্ডেল কন্ডেল বকর চক্কর এগুলো কিচ্ছু ইম্পর্টেন্ট না। হাজার হাজার মানুষের কাছে নলেজ আছে, সবার কাছে নলেজ আছে। বর্তমান দুনিয়ায় মানুষের বোকা বানানো যায় না। কেউ এটা বলতেই পারবে না যে ভাই আমার মার্কেটের নলেজ নাই। সবার নলেজ আছে, বিকজ নলেজ নেওয়া বর্তমানে একদম ওপেন, সবাই নলেজ নিতে পারে। একটা জিনিস লিখে ইউটিউবে সার্চ দিবেন, 20টা ভিডিও আসবে, 20 জন 20 টাইপের বুঝাচ্ছে। আপনার নলেজ তো ভারীই হচ্ছে, প্রবলেম কই? এক্সিকিউশনে। আপনি এটা এক্সিকিউশন করতে পারবেন না, আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে না, এই জন্য আপনি কিছু করতে পারবেন না। নলেজ সবার কাছে আছে, বলছিলাম না ফার্স্টের দিন, নলেজ ইম্পর্টেন্ট না, এক্সপিরিয়েন্স ইম্পর্টেন্ট। এক্সপিরিয়েন্স কামান, নলেজ কামায়েন না। এখন আপনি একটা জিনিস শিখলেন, এক্সপিরিয়েন্স কামাইতে যায় আপনার কাছে আছে ধরেন $1000, এখন আপনি $1000 এক ট্রেডে লস করে দিলেন, কি এক্সপেরিমেন্ট করবেন আপনি? বাট এই $1000 এগেনস্টে আপনি 50টা ট্রেড নিলেন, এবার আপনার এক্সপিরিয়েন্স জেনারেট হয়েছে। একবারে তো তুক্কা হয় ভাই, 50 বারে তুক্কা হয় না। আপনার পুরা ক্যাপিটাল লস হয়ে যাক, সমস্যা নাই, কিন্তু আপনি কয়েকটা ট্রেড এক্সিকিউট করেন। 50টা ট্রেড এক্সিকিউট করেন, একটা মাস ট্রেড করেন, একটা মাসের প্রত্যেকটা সেশনে একটু একটু করে মার্কেটে ঢুকেন, দেখেন। ওইটা ইম্পর্টেন্ট, নলেজ ইম্পর্টেন্ট না। ওইটা যে কারো কাছে আছে বর্তমান জেনারেশনে। ওকে, মার্কেটের ডিরেকশন বুঝছি। আপ মার্কেট কি? যখন একটা মার্কেট আপের দিকে মুভমেন্ট বানায়, এই যে মার্কেট আপের দিকে যাচ্ছে, ইটস কল আপ মার্কেট। একটা মার্কেট যখন ডাউন দিকে যায়, এই যে কোল্ড তো এগুলো ইনভেস্টিং মার্কেট, এগুলা খুব কম যায়। এই দেখেন, আপনি যদি ওর হিস্টোরি দেখেন তাইলেও বুঝবেন। এই দেখেন, একটা মার্কেট যখন লাগাতার আপের দিকে যায়, দেখছেন? আবার অনেক দিন যখন মার্কেট ডাউনে আইসা আপে যায় কনসলিডেশন ক্রিয়েট করে, এরপর কিন্তু হয় উপরেই যায়। খেয়াল করছেন? এই সেম প্যাটার্নটা আমি আপনার ওইখানে দেখাই। টোটাল অনেক দিন আপ মার্কেট, বড় এগ্রেসিভ সেল, দেন মার্কেট রিকভারি করার পরে সবাই চিন্তা করে মার্কেট এখান থেকে ডাউনে আসবে, বাট কই গেছে মার্কেট? এই সেম জিনিস আবার ঘটতেছে মার্কেটের ভিতরে, এই সেম জিনিস আবার ঘটতেছে মার্কেটের ভিতরে। জাস্ট এই প্যাটার্নটা দেখেন আপনি। আমি এইটারে এইখানে করি, অ্যান্ড এইটারে আমি
এইখানে আনি, সেম প্যাটার্ন, সেম। ওকে, বড় সেলিং অ্যান্ড এই যে মার্কেটের কনসলিডেশন এরিয়া, এটা এখানেই হবে মূলত, এটা এখানেই হবে। দেখছেন ইজি না খুব? এই এখন এইটা আমি কিন্তু হিস্ট্রি থেকে প্রবাবিলিটি নিছি, এটা হওয়ার চান্স 70-30, এইটাই যে হবে ওইটা শিওরিটি কিন্তু আমি কেন, ও কেউ দিতে পারবে না ভাই, ইম্পসিবল। ডোনাল্ড ট্রাম্প তো মার্কেট ম্যানিপুলেট করে, ও দিতে পারবে না। প্রবাবিলিটি, ইটস অল অ্যাবাউট প্রবাবিলিটি। ট্রেডিংয়ে 100% বলতে কোনো কথা নেই, জাস্ট প্রবাবিলিটি। 100% হইলে ভাই আমার কাছে যেই কয় টাকা আছে বিশ্বাস করেন, আমি বাংলাদেশের এমপি ইলেকশনে যেই কয় টাকা খরচা হয় আমি একদিনে কামাইতে পারতাম যদি এখানে 100% বলতে কিছু থাকতো। আমি $1 মিলিয়ন রেস করা আমার কাছে কোনো ব্যাপার না। আই হ্যাভ দিস, এতটুকু টাকা আমার কাছে আছে ভাই। সো আমি $1 মিলিয়ন দিয়ে ট্রেড করলে একদিনে আমি ওইটার বানায় ফেলি না $2 মিলিয়ন, সমস্যা কি? ওটা বানায় ফেলি। আমি তো অনেক বেশি চাই না যে $1 মিলিয়ন $20 মিলিয়ন হয়ে যাবে, নো। আমার কাছে শিওরিটি নাই দেখেই আমি $2 লাখ ইউজ করি, আর ওই $2 লাখ $10,000 ইউজ করি, বিকজ অফ আমি জানি মার্কেটের ভিতরে কোনো শিওরিটি নাই। দেয়ার ইজ নো শিওরিটি, ইটস অল প্রবাবিলিটির গেম। এবার আপনার রিস্ক ম্যানেজমেন্টে আপনার একমাত্র এই প্রবাবিলিটিতে টিকে থাকতে সহযোগিতা করবে। মানুষের এই জিনিসটাই থাকে না, বেশিরভাগ মানুষ ক্যাপিটাল খুয়ায় ফেলে, আর যখন ক্যাপিটাল থাকে তখন ওইটার দাম দেয় না। এইটা সব থেকে বড় প্রবলেম। ক্যাপিটাল লুজ হয়ে গেলে আপনার কাছে করার কিছু নেই, সবার কাছে তো লিমিটেড টাকা ভাই, এটা মাথায় রাখেন। লস হয়ে গেলে আফসোস করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ওকে, তাহলে এবার আমরা মার্কেটের আপের ডিরেকশন দেখি। কেমনে বুঝবো আপের ডিরেকশন? একটা মার্কেট যখন এইভাবে উপরের দিকে যাইতে থাকে, ইটস কল কন্টিনিউশন আপ মার্কেট। এটার আমরা কন্টিনিউশন আপ মার্কেট বলে আমি লেখা রাখি। এখানে যে কটা কন্ডিশন দেখাইছেন, কন্টিনিউশন আপ মার্কেট, কন্টিনিউশন ডাউন মার্কেট, এই যে দুইটা জিনিস অলরেডি হয়ে গেছে, এই যে কন্টিনিউশন আপ অ্যান্ড কন্টিনিউশন ডাউন। এই কন্টিনিউশন থেকে এই দুইটা জিনিসই আসছে, নিউট্রাল অ্যান্ড সাইডওয়েজ। মানে যখন মার্কেটের ভিতরে কোনো ভলাটিলিটি থাকে না, ইটস কল নিউট্রাল অ্যান্ড সাইডওয়েজ মার্কেট। এই 6টা জিনিস দেখে অনেকের আবার প্যারা লাগতে পারে, তাই না? অনেকের ঝামেলা মনে হতে পারে, এই জন্য ড্র করে দিলাম। আরটা হলো রিভার্সাল মার্কেট। যখন একটা আপ মার্কেট ও ডিরেকশন চেঞ্জ করে ফেলবে, এই পয়েন্টটারে রিভার্সাল বলি। যখন একটা ডাউন মার্কেট ওর এই ডাউনটারে আপে কনভার্ট করে ফেলবে, ইটস কল রিভার্সাল এরিয়া। রিভার্স মানেও আপ মার্কেট ডাউন হয়ে যাবে, ডাউন মার্কেট আপ হয়ে যাবে, শেষ। এই 6টা জিনিসের কনফ্লিকশন কিন্তু নাই। এবার যখন মার্কেট কন্টিনিউয়াসলি আপের দিকে যাইতে থাকে তখন এটা আমরা কন্টিনিউশন আপ মার্কেট বলি, কন্টিনিউশন আপ মার্কেট, যেটা আমরা বুলিশ মার্কেটও বলি, ইটস কল কন্টিনিউশন আপ মার্কেট। ওকে, এবার আরেকটা মার্কেট যখন এই জায়গা থেকে কন্টিনিউয়াসলি ডাউনের দিকে যেতে থাকবে, এটা আমরা কি বলবো? খুব ইজি, কন্টিনিউশন ডাউন মার্কেট। এই দুইটাই হয় মূলত মার্কেটে। মার্কেট স্ট্রাকচার ম্যাপিং অনেক বেশি প্যারা না, মানুষ শুদ্ধ এগুলোয় ফেলে। কন্টিনিউশন ডাউন মার্কেট, শেষ। হয়তো মার্কেট আপে থাকবে, না হয় মার্কেট ডাউনে থাকবে, এই দুইটাই তো কন্ডিশন। আর যদি আপে ডাউনে কোথাও না থাকে, তার মানে মার্কেটে ভলাটিলিটি নাই, এইটা আসলে কোনো ট্রেন্ড না। এই যে সাইডওয়েজ দিছে, এইটা কোনো ট্রেন্ড না। ট্রেন্ড মানে কি? চলতে থাকা। বাট এটা দিয়ে রাখছে যাতে মানুষের বুঝতে সুবিধা হয়, মার্কেটের 3টা মুভমেন্ট থাকে। এখানে আমরা এটা বলতে পারি যে টাইপ অফ মার্কেট মুভমেন্ট, ট্রেন্ড না। ওকে, সো এখানে কি হবে? মার্কেটের মুভমেন্ট এই দুইটাই, হয়তো আপে যাবে মার্কেট, না হয় নিচে যাবে। যখনই মার্কেট থাইমা যায় তখন মার্কেটের লো ভলাটিলিটি থাকে। আর এই লো ভলাটিলিটিতে আমরা কোন দিকে ট্রেড করি? যদি মার্কেটের ডিরেকশন আপে থাকে তাহলে আমরা আপে ট্রেড করি, মার্কেটের ডিরেকশন ডাউনে থাকে তাহলে মার্কেটের ডাউন ডিরেকশনে ট্রেড করি, দ্যাটস ইট। এবার এই লো ভলাটিলিটি এনি টাইমে থাকতে পারে, সব থেকে বেশি থাকে হলো যখন মার্কেট অফ সেশন থাকে। যখন মার্কেটের ভিতরে সেশন তত ভ্যালিডলি কাজ করে না, বিকজ অফ সেশন যখন থাকে তখন মার্কেটের ভিতরে এই সিচুয়েশনগুলো কম থাকে, তখন আমরা কন্টিনিউশন অ্যান্ড ডাউন মার্কেট টার্গেট কিছু বুঝি না। সাইডওয়েজ মার্কেট থাকলে মোমেন্টাম কম কাজ করে। এখন যদি কোনো মার্কেট চপই থাকে, এটা জাস্ট বুঝেন, কোনো মার্কেট চপই আছে, চপি মার্কেটে আপনি কি করবেন? কোন দিকে ট্রেড নেবেন, বায় না সেলে? লার্জ মার্কেট লাইক আপনি 5 মিনিটে এই টাইপের চপই দেখতেছেন, 1 ঘন্টায় শিফট হন। এই ক্যান্ডেল 5 মিনিটে ছিলেন, চপই দেখতেছেন, 1 ঘন্টার মার্কেটে শিফট হন যে বিগ ক্যান্ডেল কোন দিকে হচ্ছে, কোন দিকে বিগ ক্যান্ডেল হচ্ছে,
সেটা দেখেন। মার্কেটের মেজর সুইং কই সেটা দেখেন। এই ২ টা জিনিস দেখলে আপনি এটা আইডেন্টিফাই করতে পারবেন যে আপনি কোন দিক নির্দেশনা বুঝতে পারবেন। সো আরেকটা জিনিস আছে, হ্যাঁ, এটা আমরা সাইডওয়েজ মার্কেট বলি। মানে যখন মার্কেট রিভার্স হয়, এটার আগের যে সিচুয়েশন এটারে মূলত সাইডওয়েজ মার্কেট বলে। মার্কেট থাইমা যায় তখন। এই টাইপের সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। মার্কেটের ভিতরে তেমন কোনো ভলাটিলিটি থাকে না। আর এটা একদম ট্রেন্ডের এন্ডিং সিচুয়েশন হয়, এটা আপনি সবসময় পাবেন না। এটা হলো আপ মার্কেট, যখন মার্কেট আপের দিকে যেতে থাকে। এটা হলো সাইডওয়েজ মার্কেট, যখন একটা মার্কেটের ডিরেকশন চেঞ্জ হবে। এটা জন্য এটা গ্রে দিয়ে দিলাম। এটা হলো ডাউন মার্কেট। লাইক এটা বোঝানোর জন্য আমি আপনার ২ টা লাইন দিয়ে দেখাই। ধরুন এইটা একটা লাইন অ্যান্ড এইটা একটা লাইন। ধরেন ২ টা রোড, এখানে একটা গাড়ি আছে। ওকে, এই জায়গাতে ধরুন একটা গাড়ি আছে। এবার এই গাড়িটা এখান থেকে এদিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। এই গাড়িটার স্পিড যদি ১০০ থাকে, এই ১০০ স্পিডে কিন্তু আপনি এই লেন থেকে এই লেনে আসতে পারবেন? যদি এইখানে কোনো ইউটার্ন থাকে, লাইক এই জায়গায় ধরেন কোনো ইউটার্ন আছে। এবার এই যে গাড়িটা আপনি চালাচ্ছেন, এই গাড়িটার স্পিড ধরেন ১০০। এই ১০০ স্পিডে কিন্তু আপনি গাড়ি ঘুরাইতে পারবেন না। গাড়ি কিন্তু সইরা যাবে অন্যদিকে, অ্যাক্সিডেন্ট করবেন। সো এইখানে যদি ওর স্পিড ১০০ থাকে, এই পর্যন্ত এসে ওর স্পিড করতে হবে ৫ বা ১০। দেন ওর আস্তে 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 এখান থেকে গাড়ি ঘুরাইতে হবে। এন আবার যখন ও এই সিচুয়েশনে চলে আসবে, এই সাইডে চলে আসবে ১০ গতিতে, তখন আবার ও আস্তে আস্তে মুভ করতে পারবে মার্কেট। সো সেমভাবে মার্কেট যখন আপে থাকে তখন মোমেন্টাম থাকে। যখন লং টাইম মার্কেটের মোমেন্টাম থাইমা যায়, লং টাইম মোমেন্টাম থাইমা যায়, তখন এইটা অ্যাজ আ সাইডওয়েজ কাউন্ট হয়। আর সাইডওয়েজ হওয়ার মানে হইলো মার্কেট এখন রিভার্স হয়ে যাবে। মানে মার্কেটে তেমন পাওয়ার নাই, মার্কেট রিভার্স ঘুরা যাবে। সো এই সাইডওয়েজ জোনটারে আমরা রিভার্সাল এরিয়াও বলি, যে এই জোনটা থেকে মার্কেট ওর প্রেশার কমায় ফেলে অ্যান্ড মার্কেট অন্যদিকে চলে যেতে থাকে। ওকে, এবার এইটা আমরা যদি অনেক ভালো মতন বুঝতে চাই, তাহলে আমাদের মার্কেট ফেজ বুঝতে হবে। হোয়াট ইজ মার্কেট ফেজ? যেটা বলছিলাম কালকে দেখাবো। একটা মার্কেটের ভিতরে অর্ডার যে রান হয়, এই অর্ডার রান হওয়ার যে পুরো সার্কেল, এই সার্কেলটারে মূলত মার্কেট ফেজ বলে। এটার স্মার্ট মানির ভাষায় ডিলিং রেঞ্জও বলে, যে মার্কেটের অর্ডারগুলো কীভাবে ডিল হয়। সো এটা আমরা অনেক পরে জানবো, ডিলিং রেঞ্জটা একটু পরে জানি। বাট আগে মার্কেট ফেজটা বুঝি, এটা প্রাইস অ্যাকশনের একটা জিনিস। বাট মার্কেট ফেজ বুঝলে ডিলিং রেঞ্জ আপনার কাছে খুব ইজি মনে হবে, প্রবলেম নেই। সো হোয়াট ইজ মার্কেট ফেজ? দুইভাবে ঘটে মার্কেট ফেজ। একটা হলো মার্কেটের সেশনে মার্কেটের ফেজ ঘটে, আরটা হলো মার্কেটের ট্রেন্ডে। এক নম্বর জিনিস যেটা, সেটা হলো মার্কেটের ট্রেন্ড আমরা দেখি। একটা মার্কেটের বিগ অর্ডার রান হবে। সো যখনই একটা মার্কেটের ডিরেকশন সেট করে ফেলে একটা এগ্রেসিভ বাইং অথবা সেলিংয়ের মাধ্যমে, তো যখন একটা মার্কেট এখান থেকে এগ্রেসিভ বাই হয়ে গেল, একটা মার্কেট ধরেন সেলিংই ছিল বা মার্কেট নিউট্রাল ছিল, তেমন এগ্রেসিভ বাই সেল ছিল না, হুট করে যখন এই জায়গা থেকে বাইং অর্ডার রান হয়ে গেছে, এবার আপনি কি করবেন? এত বড় বাইং এর পরে আপনি চিন্তা করবেন না যে আমি এখানে বাই করব। অবভিয়াসলি যেই পয়েন্টটা থেকে আপনি বাই করবেন, এই পয়েন্টটারে আমরা বলি অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন মানে কি? অ্যাকুমুলেশন মানে হলো মার্কেটের ডিরেকশন সেট করা। অ্যাকুমুলেশন মানে মার্কেটের ডিরেকশন সেট করা। যেই জায়গা থেকে মার্কেটের ডিরেকশন সেট হয়, এই জোনটারই মূলত আমরা অ্যাকুমুলেশন বলি। ওকে, সো মার্কেট যখন চপই থাকবে, লাইক দিস, মার্কেট যখন চপই থাকবে, এই টাইপের সিচুয়েশন থাকবে, তখন এই জায়গায় মার্কেটের কি হয়? নিউট্রাল সিচুয়েশন হয়। এবার এখান থেকে তো আমি বাই আসবে সেটা আমি এখান থেকে বুঝছি, বিকজ অফ দিস ইজ এ চপি মার্কেট। এইখানে মার্কেট চপি। সো এবার চপি মার্কেটের পরে মার্কেট এই জায়গা থেকে এগ্রেসিভলি বাই আসছে না। যদি সেলিং প্রেশারই থাকতো, তাইলে মার্কেট মোটামুটি এই জায়গা থেকে এই পর্যন্ত এগ্রেসিভ বাই হওয়ার কোনো রিজনই নাই। টানা ৩ দিন মার্কেট শুধু বাই হয়েছে, রিজনই নেই। সেলিং থাকলে ওইখান থেকে, যেমন এইখান থেকে এগ্রেসিভ সেল আসছে, এখান থেকে এগ্রেসিভ সেল চলে আসতো। ওকে, সো এখান থেকে কি চপি মার্কেট, ইটস কল নিউট্রাল। সো আফটার নিউট্রাল মার্কেট একদিকে মুভ করছে, ইটস কল অ্যাকুমুলেশন। বুঝা গেছে? সো যখন মার্কেটের ডিরেকশন সেট হয়, এই ডিরেকশন সেটের এরিয়াটারে আমরা অ্যাকুমুলেশন বলি। এবার একটা মার্কেটের প্রাইস এই লেভেলে যদি ৫ টাকা থাকে, আর এইখানে যদি মার্কেটের ১০ টাকা আসে, আপনার কি হবে? ফেয়ার অফ মিসিং আউট, ফোমো হবে। কি ফোমো হবে? প্রাইসটা তো মিস করে ফেলছি, আর একবার যদি খালি এই জায়গায় আসে আমি আবার বাই করে ফেলবো। আর একবার যদি প্রাইস খালি এইখানে আসে আমি বাই করে ফেলবো। হ্যাঁ, প্রাইস এইখানে আনেও। এবার কেউ চিন্তা করে আমি এইখানে বাই করব,
কেউ স্মার্ট মানুষ, সে চিন্তা করে যে আমি এইখানে বাই করব, 50% লেভেলে বাই করব। কেউ চিন্তা করে প্রাইসটা অনেক নিচে নামবে না, 0.3 পর্যন্ত আসলে আমি বাই করব। স্বাভাবিক না? বিকজ একটা প্রাইস যেই জায়গায়, একটা ডিমের দাম ধরেন আপনি 50 টাকা হালি ছিল, এই 50 টাকা হালি থেকে হুট করে 80 টাকা হালি হয়ে গেছে। এবার পরের দিন সকালবেলা আপনি চিন্তা করলেন, ইস 50 টাকা হালি থাকলে তো আমি হালায় 10 হালি কিনে রাখতাম। আপনি কি চিন্তা করবেন? ডিমের দামটা একটু কমুক। এবার আপনার কাছে কম কি 50 পর্যন্ত? নো। আপনার কাছে কম হইলে 70 হইলেও আমি বাই করব, 60 হইলেও আমি বাই করব, 50 হইলে তো কথাই নাই, খালি বাই করুম। 2 দিন পর দেখি মার্কেট 40 হয়ে গেছে, ডিমের দাম 40 হয়ে গেছে 80 থেকে। তখন আফসোস হয়, আহারে আমি 50-এ তো সব বাই করে ফেলছি। এবার যখন কোনো মার্কেটের ভিতরে বিগ অর্ডার রান হবে, কেউ এখান থেকে রান করবে, বিকজ কারোর জন্য এইটাই ফেয়ার লেভেল, যে এত বড় বাই আসছে, মার্কেট টু বাইং, এখান থেকে বাই করলেন, সেল। এবার যারা 0.3, এরা চিন্তা করবে ওকে আমি মনে হয় ভ্যালিড, আমি ভালো কনসিলারেশন থেকে বাই করছি, ওকে মার্কেট 5 লেভেলে, ও আমি তো ভালো লেভেলে আছি। 6-এর লেভেলও সেম জিনিস, 7-এর লেভেলেও সেম জিনিস, আমি তো ভালো লেভেলে আছি। এবার এই 7-এর লেভেল পর্যন্ত আসতে আসতে এদের স্টপ লস হিট, এদের স্টপ লস হিট, এদের স্টপ লস হিট, এদের স্টপ লস হিট। সো এইখানে যদি এনাফ অ্যামাউন্ট স্টপ লস কালেক্ট করে ফেলে মার্কেট, মানে রিটেলারের টাকা ট্র্যাপ করে ফেলে, তাইলে মার্কেট এইখান থেকেই চলে যাবে, আর এই যে চলে গেল, এই জায়গাটারই আমরা বলি ম্যানিপুলেশন অ্যান্ড মার্কেট ফেজ বা মার্কআপ ফেজ, সরি, মার্কআপ ফেজ মানে কি? প্রাইসগুলোর মার্ক করে ফেলছে অলরেডি, অ্যান্ড ম্যানিপুলেশনও ডান। মার্কআপ ফেজের ভিতরে 2টা ফেজ থাকে, ম্যানিপুলেশন অ্যান্ড পাবলিক পার্টিসিপেশন। বিকজ স্বাভাবিক না, এটা 50 টাকার জিনিস 80 টাকা হলে আমি এটা চিন্তাই করব যে আমি 80 টাকা তো এখন অনেক হয়ে যায়, 70 টাকা হলে কিনবো, 65 টাকা হলে কিনবো, 60 টাকা হলে কিনবো, 55 টাকা হলে কিনবো। যখন 50 টাকা হয়ে যায় তখন তো আমি সব কিনা ফেলি যত টাকা আমার কাছে জমানো আছে। পরের দিন ওইটা দেখলাম 40। এবার আফসোস না? আহারে দাম তো কমে যাচ্ছে, আপনার লস করায় দিয়ে এর পরের দিন দেখবেন যে 3-4 দিন পরে ডিমের আলি 90 টাকা। মানে এটা উদাহরণ দিয়ে বুঝাইলাম আর কি। এইভাবে মার্কেটের বিগ অর্ডার রান হয়। সো আপনার যখন স্ট্রং কোনো পয়েন্ট থাকে যে হালা আমি এখান থেকে গিয়ে বাই করবো, তুই লস করাবি, ইট ডাজেন্ট ম্যাটার, আমি এখান থেকে বাই করব। এবার যারা এখান থেকে লস করছে, এদের কিন্তু আর সাহস নাই এই মার্কেটে বাই করার। রিয়েল মার্কেটে ট্রেড কয়জন করছেন জানি না, যারা করছে তারা জানবেন। এবার একটা জায়গাতে ও সেল করে লস করার পরে ওই সেম জায়গাতে ও আর সেম ডিরেকশনে ট্রেড করার সাহস পায় না, ম্যানুপুলেট হয়ে যায় ও, বুঝছেন? তখন হয় কি, আমরা লো হয়ে যাই, কনফিডেন্স লো হয়ে যায়, আর মার্কেট ওই সেম ডিরেকশনেই যায়, বাট আমি তাকায় দেখি, তখন আর কিছু করার থাকে না, ট্রেডও নিতে পারি না, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, ভয় করতেছে ট্রেড নিলে যদি বিন্দায় দেয়, লেখা, আর আমরা পরে ট্রেডও নিতে পারি না, আর মার্কেট ওই সেম ডিরেকশনেই যায়। এবার যার এখানে স্ট্রং লেভেলের কনফার্মেশন আছে, যার এখানে স্ট্রং স্ট্র্যাটেজির কনফার্মেশন আছে, ও তো দেতা, ও এখানে লয়ে বইয়ে থাকবো, বিকজ দে টেস্ট দেয়ার প্রাইস, ও টেস্ট করছে ওই প্রাইসটারে বারবার। ইটস কল ব্যাক টেস্টিং। বুঝে গেছে? দ্যাটস ওয়াই ইউ নিড এ স্ট্র্যাটেজি, যে আমি এই সেট আপে ট্রেড নিব, লস হইলেও ওকে, নো প্রবলেম, বিকজ আমি একটা সেট আপ আমার জন্য তখনই স্ট্র্যাটেজিতে বিল্ড হবে যখন আমি ওই সেট আপ থেকে 100 ট্রেড নিলে 70টা প্রফিট হয়, 10টা নিলে 60টা প্রফিট হয়, তখনই ওইটা আমার জন্য স্ট্র্যাটেজি। এবার আমি আপনার যেই স্ট্র্যাটেজির কথা বলছি, আমার স্ট্র্যাটেজির কথা বলছি, যে সবাই যেখান থেকে ট্রেড নেয় আমি ওইখান থেকে নিই না, আমি সেকেন্ড টাইম নেই, অ্যান্ড আমার টার্গেটও খুব কম থাকে। কেমনে? মার্কেটে ঢুকছি, এখান থেকে সবার কনফার্মেশন, আমি এখান থেকে নিব না, আমি নিচের থেকে নিব। এবার কেউ যদি এইখান থেকেও নয়, ওর এক্সপেকটেশন যদি এই পর্যন্ত থাকে, আমার এক্সপেকটেশন এই পর্যন্ত, আই নিড দিস মুভ। এবার এতটুকু মুভ, ইন্টারনাল মুভ মার্কেটে কোটি বার আসে, ইন্টারনাল মুভ মার্কেটে কোটি বার আসে। মার্কেট নিচে আসছে, বাইং প্রেশার, এটা আমার গত বছর স্টুডেন্টরা রিলেট করবেন, লাইভ মার্কেটে দেখাইছিলাম। এখান থেকে সবাই ট্রেড করছে, আমি এখান থেকে করব না, আমি সেকেন্ড থেকে করব। এই জায়গা থেকে $9,000 প্রফিট করে দেখাইছিলাম, জাস্ট মুভমেন্ট 5 মিনিটে। আমি জাস্ট নিচে থেকে বাই করব, এখান থেকে বাই করে এখান থেকে বের হয়ে যাবো, দ্যাটস ইট, সিম্পল। আমি এই ছোট্ট একটু এরিয়া থেকে এই এক ক্যান্ডেলে $9,000 থেকে প্রফিট করছিলাম। এটা কিন্তু জাস্ট 5 মিনিটের মুভ। আপনার মনে হইতে পারে ভাই 1 ঘন্টায় আপনি কেমনে কি করলেন? নো, এই পুরা ক্যান্ডেলটা একটা 5 মিনিটের মুভ দেখাচ্ছি। পুরো ক্যান্ডেলটার সেট এমন দেখা যাচ্ছে
বাট এই পুরো ক্যান্ডেলটা একটা 5 মিনিটের মুভ, একটা 5 মিনিটের মোমেন্টাম ক্যান্ডেল, এটা প্রফিট। এই দেখেন, দেখছেন, এই যে এই যে এই যে এটা পুরোটা একটা 5 মিনিটের ক্যান্ডেলের মুভ, মানে স্পষ্ট মনে আছে। এই যে এই মুভে $9,000 কামাইছিলাম, $9,700 ইন ওয়ান ট্রেড, ইজি। আর আমার ক্যাপিটাল অনেক ছিল না, আমার $3,000 না $4,000 ক্যাপিটাল ছিল। বুঝে গেছে, ট্রেডিং অনেক হার্ড না, সিস্টেমটা আইডেন্টিফাই করাটা হার্ড। একটু আগে এই ক্যান্ডেলটা কিন্তু পুরো গ্রিন ছিল, জানেন? 10 মিনিট আগে ওই ক্যান্ডেলটা পুরো গ্রিন ছিল। 5 মিনিটের মুভ, এই যে এটা 5 মিনিটের মুভ। সারাদিনই এই টাইপের একটা 5 মিনিটের মুভ হলে এত টাকা কামাইতে পারবেন যে লইতে পারবেন না। বাট এই 5 মিনিটের মুভটার জন্য আপনার 7 ঘন্টা ওয়েট করা লাগতে পারে কোনো কোনো সময়। আচ্ছা, ওইটা প্যারা নাই, যাই হোক। সো এই টাইপের ইন্টারনাল মুভ আপনারা সারাদিন দিবে মার্কেটে। আর ইন্টারনাল মুভ ধরতে আপনার মার্কেট ডিরেকশন অনেক ইম্পর্টেন্স না। ইন্টারনাল মুভের জন্য আপনার মার্কেট ডিরেকশন ইম্পর্টেন্ট না। ও বানাবি ওইটা ভাই, ওইটা না বানাইলে ও বিগ অর্ডার কেমনে রান করবে? ও না হলে সাপোর্ট রেজিস্ট্যান্সের ট্রেডারদের ট্রেড কেমনে রান করাবে? এটা আপনি আমার কথা এখন রিলেট করতে পারবেন না, বিকজ ইউ আর আ বিগেইনার। যখন আপনি মোটামুটি ট্রেড করবেন প্রচণ্ড পরিমাণে, এখানে খুব কম মানুষ আছে যারা আমার কথার সাথে রিলেট করতে পারবেন, পারবে যারা, যার ক্যাপিটাল $50,000 অ্যান্ড সে অ্যাটলিস্ট 6 মাস ট্রেড করছে সে। তাছাড়া আমার প্রত্যেকটা কথা অনেকের মাথার উপর দিয়ে যাবে, বিকজ বেশিরভাগ মানুষের তো প্র্যাকটিস নাই, ট্রেড তো করে নাই কেউ, অনেকে। দ্যাটস ওয়াই এগুলো আর কি অন্যভাবে মনে হবে। বাট বইলা রাখতেছি, যখন মার্কেট বুঝা যাবেন তখন দেখবেন প্রত্যেকটা কথা আপনার কাছে অনেক দামি দামি মনে হবে, স্বর্ণাক্ষরের মনে হবে, যদি ট্রেড করেন। আর যদি ট্রেড না করেন, হুদ্দাই চিন্তা করেন যে 1 মাসে আমার ক্যারিয়ার দাঁড়ায় যাবে, তাইলে ভাই আমি সরি, তাইলে আর হবে না। আচ্ছা, যাই হোক, একটা মার্কেট যখন নিউট্রাল থাকে, এরপর যখন ডিরেকশন সেট হয়, আমরা ভাবি যে মার্কেট ওই দিকেই যাবে, অ্যান্ড মার্কেট ওই দিকেই যাবে, মোস্ট অফ দ্য টাইম ওই দিকেই যায়। প্রবলেমটা কই? রিটেইলারের এই ব্যাপারটাতে। এখানে বিভিন্ন টাইপের মানুষের লস করায় দিয়া যায়। হ্যাঁ, এবার কোনো কোনো সময় পিওয়াই থেকে মার্কেট যাবে, কোনো কোনো সময় আবার নিচ পর্যন্তও চলে যায়। নিচে আইসা 5 টাকার প্রাইজের 4 টাকা করে দিয়া দেন, 4 টাকায় আসার পরে মানুষ ভাবে যে মার্কেটে ডাউন ট্রেন্ড চালু হয়ে গেছে। আর ভাই, আচ্ছা ভাই, এত বড় সেলিংয়ের পরের কনসলিডেশন লাগবে না? যদি ধরিও যে মার্কেটে এখান থেকে 4 টাকায় আসার পরে এখান থেকে ডাউনে কনভার্ট হয়ে গেছে, ডান, ঠিক আছে, মার্কেট ডাউনই 10 টাকা থেকে 4 টাকা 6 টাকার মুভ এসে পড়ছে, নো প্রবলেম। বাট উই নিড কনসলিডেশন, আমাদের ওই ইন্টারনাল মুভটাই লাগবে, তাই না? সো এবার এই পুরা সেলিংয়ের কনসলিডেশন চাই না, 0.3, 0.5 বা 0.2। সো আই এম আ বায়ার অফ দিস এরিয়া। একটা মার্কেটের ভিতরে যখন বিগ অর্ডার রান হয়, বিগ মুভ যখন আসে, যখন মার্কেটের ডিরেকশন সেট হয়, বেশিরভাগ মানুষ এইসব জায়গাতে বাই করে। আর যখন এই ডিমান্ডটা ব্রেক করে ফেলে, ওরা চিন্তা করে যে মার্কেট নিচে চলে যাবে। কয়বার? বিকজ অফ ওর ডিরেকশন আপে নিচে যাই হোক, ডাজেন্ট ম্যাটার। আমি আপনার ট্রেন্ড শিখাইতে চাই না, আমি আপনার এমন জিনিস শিখাইতে চাই যে আপনি যে কোনো সিচুয়েশনে ট্রেড করতে পারেন। আই নিড কনসলিডেশন, আমার এতটুকু লাগবে ভাই, এতটুকুলো বের হয়ে যান, এতটুকুলো বের হয়ে যান। সেটার জন্য আপনার এত বড় মুভের দরকার নাই, বিকজ উই নিড কনসলিডেশন। ডাউনের পরে ছোট্ট বাইং আসতেই হবে, কনসলিডেশন। বিকজ এত বড় সেলিং অর্ডার রান করানোর পরে কিছু বায়ার না হইলে ও পরবর্তীবারের বিগ সেল অর্ডার কেন রান করাবে? পারবেই না, কোনোভাবেই পারবে না। ওর ওই সেট আপ অনুযায়ী সব কিছু করতে হবে, তাছাড়া ইম্পসিবল, ওর কাছে সম্ভব না। আচ্ছা, যাই হোক। সো এই যেই ফেজটার পরে 3 নম্বর যে ফেজটা থাকে, যে ফেজটার মার্কেট মোমেন্টাম হয়, এবার এই জোনটারে আমরা 2টা ফেজ বলি। কি বলি? একটা হলো আপনার মার্কআপ ফেজ, মার্কআপ ফেজ লিখলাম না, এই মার্কআপের ভিতরে 2টা জিনিস থাকে, এক হইল ম্যানিপুলেশন, আর একটা হইল আপনার পাবলিক পার্টিসিপেশন, পাবলিক এন্ট্রি, এক কথায় পার্টিসিপেট বাথ। ওকে, দিস ইজ আ পাবলিক এন্ট্রি এরিয়া, বিকজ পাবলিক তো এই নিচে থেকেই বাই করতে করতে অভ্যস্ত। এবার এই যে মুভটা দিছে, এই মুভটা ইনস্টিটিউশনালও আছে, এই মুভটাতে পাবলিকরাও আছে। গোল্ডের এই সেম সিচুয়েশন চলতেছে, মার্কেট নিউট্রাল, ইটস কল অ্যাকুমুলেশন। মোটামুটি আপনার ম্যানিপুলেশন এখন হচ্ছে, বিকজ অফ হবেই স্বাভাবিক। আজকে সারাদিন মার্কেটে তেমন কোনো ভলাটিলিটি ছিল না, এটাও কোয়াইট ম্যানিপুলেশনই। সব ম্যানিপুলেশন যে আপনি চার্টের মাধ্যমেই পাবেন, ব্যাপারটা এমন না। যারা 5 মিনিটের ট্রেড করে তারা এখান থেকে সারাদিনই ম্যানিপুলেশন হয়ে আসছে,
বিকজ যখনই বাইং কনফার্মেশন পাইছে এরা বাই করছে, মার্কেট নিচে গেছে। যখনই বাইং কনফার্মেশন পাইছে বাই করছে, মার্কেট নিচে গেছে। সো শুধু যে ওই চার্টের মাধ্যমেই সবগুলো কনফার্মেশন পাওয়া যাবেন এটাও কিন্তু আসলে ওইভাবে হবে না। ওকে, মার্কআপ ফেজ বুঝছি, অ্যাকুমুলেশন, দেন আপনার মার্কআপ ফেজ। তাহলে আমরা মোটামুটি 2টা ফেজ পাওয়া গেলাম, মার্কেটের 3টা ফেজ হয়। আবার মার্কেট যখন নিচে আসছে এখান থেকে কিছু ম্যানিপুলেশন কইরা আবার মার্কেট উপরের দিকে চলে গেল। এটা কি? পাবলিক পার্টিসিপেশন। বিকজ পাবলিক পার্টিসিপেশন মার্কেটে 2বার হয়, কোনো সময় 1বারও হয়, আবার কোনো সময় 4বারও হয়। এটা আমি মানে এইভাবে বলতেই পারবো না যে 2বার পাবলিক পার্টিসিপেশন হবে, 1বার পাবলিক পার্টিসিপেশন হবে, 3বার হবে, এমন কোনো সিওরিটি নাই। এটা 1বারও হইতে পারে, এটা 2বারও হইতে পারে। ইট ডিপেন্ড অন কারেন্সি। আপনি কি কোন কারেন্সিতে ট্রেড করতেছেন এটা ইম্পর্ট্যান্ট। যদি আপনি ফরেক্সের কারেন্সিতে ট্রেড করেন তাহলে মোস্ট অফ দ্য টাইম ফ্রেমে পাবলিক পার্টিসিপেট একবার হয়, মোস্ট অফ দ্য বেশিরভাগ টাইম ফ্রেম, পাবলিক পার্টিসিপেশন একবার হয় যদি আমরা ফরেক্সে ট্রেড করি। মার্কেটের অ্যাকুমুলেশন সেট হয়েছে, পাবলিক পার্টিসিপেশন সেট হয়েছে, পরবর্তীবার ডিস্ট্রিবিউশন আসছে মার্কেটে। ওকে, সো এইবার অ্যাকুমুলেশন পাইছি, পাবলিক এন্ট্রি ম্যানিপুলেশন পাইছি, আবার পাবলিক এন্ট্রি পাইছি। এবার এই জোন থেকে কি করব? ডিস্ট্রিবিউশন চাবো। হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন? যারা 5 টাকা থেকে বাই করছে, আপনি নিজে চিন্তা করেন, আপনি একজন বায়ার, 5 টাকায় কোনো জিনিস বাই করছেন, ওইটার প্রাইস আপনি 40 টাকা পর্যন্ত দাম পাইছেন, কি করবেন আপনি? 40 টাকা পর্যন্ত যাওয়ার পর আপনি কি আরও হোল্ড করবেন না বেচবেন? সো এই যে বেচতেছে, ইটস কল ডিস্ট্রিবিউশন। প্রাইসটা ডিস্ট্রিবিউট করে প্রফিটটা মার্জিন করা। আপনি যখন কোথাও বাই করেন কোনো মার্কেটে, আপনি ট্রেডটা যখন অফ করেন ওই সেম সিচুয়েশনে কেউ না কেউ বাই করে। দ্যাটস ওয়াই আপনি এক্সচেঞ্জে যখন ট্রেড রান করবেন দেখবেন সাইডে লেখা ওঠে নিউ অর্ডার। আপনি সেল করতেছেন মানে কি? কেউ না কেউ বাই করতেছে, কেউ না কেউ বাই করতে প্রস্তুত দেখেই। হয়তো কেউ বাই না করলে ব্রোকার বাই করে, বাট কেউ বাই না করলে আপনি কার কাছে সেল দিচ্ছেন? কেউ না কেউ বাই করতেছে। বুঝে গেছে? সো আপনি যখন বাই করেন তখন আবার ওই মানে বাই বলতে আপনি সেল দিয়ে মার্কেট থেকে বের হয়ে গেছেন, তখন কেউ না কেউ আবার এখান থেকে বাই করতেছে আর কি। তার একটা অর্ডার জেনারেট করছে এক কথায়। এই লেভেলটার আমরা কি বলি? ডিস্ট্রিবিউশন এরিয়া বলি। ডিস্ট্রিবিউশন, আচ্ছা বুঝতে সমস্যা হইলে প্রফিট বুকিং। এইটা কিন্তু এটা বুঝলেই যে আপনি মার্কেট ফেজ বুঝে যাবেন ব্যাপারটা কিন্তু এমন না। আসলে একটা দুইটা জিনিসের উপরে ট্রেডিং ডিপেন্ডেবল না। এটা জাস্ট একটা ধরন মার্কেট আইডেন্টিফাই করার, যে আসলে আমি যে ট্রেড নিচ্ছি কোন জায়গা থেকে নিচ্ছি। আমি কি পাবলিক পার্টিসিপেট করতেছি, না আমি ডিস্ট্রিবিউশন করতেছি, না আমি অ্যাকুমুলেশন কিন্তু আমরা ধরতে পারি না। বিকজ যখন কোনো মার্কেট সাইডওয়েজ থাকে আমরা রিটেলাররা ওইখানে ট্রেড করতে পারি না। বিকজ আমাদের লাগবে হলো ডিরেকশন থাকে না এখানে। কিন্তু রিটেলাররা খুব কম টাইপের ট্রেড করতে পারছে, বিকজ এত বড় সেলিংয়ের পরে মার্কেট যখন এখান থেকে কোনো এগ্রেসিভ বাইং প্রেশার দেখাচ্ছে না, বেশিরভাগ মানুষ এইসব জোন থেকে কিন্তু সেলই করবে, বাই করবে না। তারা সাহসই পাবে না, তারা বাই করার সাহস পাবে না, তারা এখান থেকে সেল করারই ট্রাই করবে, আর মার্কেট উপরে যাবে। সবাই যেটা চিন্তা করবে মার্কেট ওইভাবে যাবেই না, মার্কেট ডিফারেন্ট মুভ করবে, এটা স্বাভাবিক। সবাই যে চিন্তা করে মার্কেট ওই সবার চিন্তায় চলে না, মার্কেটের চিন্তায় চলে। আর মার্কেটের যে সময় দেওয়ার চাহিদা আছে, যে অনেক মার্কেটে সময় দিতে পারে, সে এমনি মার্কেট একটু একটু সবার থেকে বেটারই বুঝে, এটা স্বাভাবিক। ওকে, তাহলে এইটা আমরা যেটা দেখলাম এটা হলো মার্কেট ফেজ। ওকে, এই মার্কেট ফেজটা কি? মার্কেট আইডেন্টিফাইয়ের যে নিয়ম আছে ওই নিয়ম অনুসারে এটা হলো মার্কেট ফেজ। অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এবার আছেন সেশনের ভিত্তিতে মার্কেটের এই সেম মুভমেন্ট আছে। লাইক ধরেন এখানে 3টা সেশন, এই যে একটা সেশন, এই যে একটা সেশন, অ্যান্ড ধরেন এই যে আর একটা সেশন, 3টা সেশন মার্কেটের ভিতরে। ওকে, এইটা ধরেন আপনার এশিয়ান সেশন, এটা আপনার এশিয়ান সেশন, এটা হলো আপনার ইউরোপের সেশন, ইউরোপিয়ান সেশন। ইটস কল লন্ডন দিয়ে দেন, নাহলে কেউ যদি বুঝতে সুবিধা হয়। ইউরোপিয়ান সেশন বা লন্ডন সেশন, এটা হলো টোকিও অ্যান্ড সিডনির সেশন।
অ্যান্ড এটা হলো আপনার ইউএসএ সেশন, ইউএসএ নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক সেশন। ওকে, এই 3টা সেশনেই মূলত কিন্তু আমরা ট্রেড করি। এবার এই মার্কেট ফেজ এই সেশনের আওতাভুক্ত। মার্কেটের যে বিগ অর্ডার রান হয়, যেটা আমরা ডিলিং রেঞ্জ বলি, যে মার্কেট যখন বিগ অর্ডার রান করে কী টাইপের ডিলের ভিত্তিতে ও মার্কেটে বিগ অর্ডার রান করে, এইখানেও কিন্তু মার্কেট ফেজ আছে। এইখানের মার্কেট ফেজ কেমন? কোনো সেশনের ভিতরে মার্কেট যদি সাইডওয়েজ থাকে, কোনো সেশনে যদি মার্কেট সাইডওয়েজ থাকে, লাইক ধরেন কোনো সেশনে মার্কেট এই টাইপের মুভমেন্ট করতেছে, আইডিয়ালি যে পরবর্তী সেশন থাকবে, লাইক ইউরোপিয়ান সেশন থাকবে, ওই সেশনের স্টপ লস হওয়ার পরে মার্কেট একদিকে মুভ করবে। এই যে কারণ, এই মার্কেটটা যে মুভ করছে, এই মুভটাই হইল মার্কেটের অ্যাকুমুলেশন, বিগ অর্ডারের মুভমেন্ট। সো একটা সেশনে যদি মার্কেট বিগ অর্ডার রান করে, পরবর্তী যে সেশনটা থাকবে ওই সেশন মার্কেট সাইডওয়েজ হওয়ার চান্স মোস্ট অফ দ্য টাইম ফ্রেম থাকে। দ্যাটস ওয়াই মার্কেটের যে 4টা সেশন থাকে, ওই 4টা সেশনের ভিতরেই কিন্তু আপনি মার্কেটের এগ্রেসিভ মুভমেন্ট পাবেন না। কোনো কোনো সময় আমি কালকেও বলছিলাম, এই ডিপেন্ড অন টোকিও সেশন। টোকিও সেশনে যদি মার্কেট এই পর্যন্ত চলে আসে, তাইলে আমি ডিফারেন্টভাবে চিন্তা করব। খেয়াল আছে কালকে বিটিসির সময় যে বলছিলাম, বিকজ কোনো মার্কেট যদি টোকিওর সময় ওর যে এগ্রেসিভ মুভমেন্ট, যেটার আমরা অ্যাকুমুলেশন বলি বা যেটার আমরা ভলিটিলিটির মার্কেট বলি, ও যদি এশিয়ান সেশনের ভিতরে এগ্রেসিভ বাই করে ফেলে, সো আইডিয়ালি ও পুরো ইউরোপিয়ান সেশন সাইডওয়েজ থাকবে। এটা হয় স্বাভাবিক, বিকজ যেই মানুষটা টোকিওর সেশনে বিগ অর্ডার রান করছে, ও সেম বিগ অর্ডারটা আবার লন্ডনে করবে না, বিকজ ও যেই পরিমাণে বায়ার আছে ওই পরিমাণে সেলারের প্রয়োজন। সো ওই মার্কেট হয়তো ওটা সময় দিতে হবে মার্কেটের ভিতরে সেল অর্ডার রান করার জন্য। এবার এই সেল অর্ডার কেমনে রান হবে, ডিফারেন্ট মানুষের অ্যানালাইসিসে, বা ও নিজেই প্যাটার্ন বানায় দিবে একটা। সো একটা সেশনের ভিতরে যদি এগ্রেসিভ অর্ডার রান হয়ে যায়, লাইক পরবর্তী সেশনটাতে ওই এগ্রেসিভ অর্ডারটা মানে কন্টিনিউশন হওয়ার চান্স খুব কম থাকে। হ্যাঁ, হবে না তা না, হয় যদি মার্কেটে তেমন এগ্রেসিভ না হয়। লাইক এইখানে তো আমি অনেক বড় দেখাইছি, যদি কোনো মার্কেটে এই টাইপের লাইক এতটুক মার্কেটের এগ্রেসিভ হয় আর কি, বাই সেল, এইটা হইতে পারে যে পরবর্তী সেশনেও মার্কেট সেম ডিরেকশনে থাকবে একটা ডিসেন্ট অ্যামাউন্ট এগ্রেসিভনেস হওয়ার পরে। বাট কোনো সেশনের ভিতরে যদি এগ্রেসিভ কিছু হয়ে যায়, পরবর্তী সেশনে যায়া এটা চান্স খুব কম আছে যে মার্কেট ওই সেম ডিরেকশনে মার্কেট আবার বিগ মুভ দিবে। নাই, বিকজ একটা সেশন লাগে ওর মার্কেটের অপোজিট সাইডের অর্ডারগুলো রান করতে, মার্কেট ম্যানিপুলেট করতে। বিকজ আমি ধরেন আমার কাছে 10টা কলম আছে, আমি 10টা কলম সেল দিব, আমি ফ্রিতেই দিব। কেউ যদি ফ্রিতে না নেয়, আমি কারে দিব? ওয়ে তো নাই। So আমি যে যারা দিব, এটার দাম 1 টাকা হোক, 5 টাকা হোক আর ফ্রি হোক, কারো না কারো তো নিতে হবে। কেউ না দিলে কলম তো আমার কাছেই থাকতেছে, তাই না? সেমভাবে মার্কেটে যখন কেউ বাই অর্ডার রান করে বিগ, ওটার এগেনস্টে কারো না কারো সেল করতে হবে। সো ওর সেল টাইপের প্যাটার্ন বানাই বিগ অর্ডার রান করতে হবে। দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য টাইম ফ্রেম দেখবেন যে মার্কেটে এখান থেকে আপের দিকে দেখাচ্ছে, এখানে প্যাটার্ন উপরের দিকে, ঠাস করে মার্কেট পড়ে গেছে, বিকজ ও এই প্যাটার্নটা বানাইছি এই সেল অর্ডারটা রান করার জন্য। বুঝা গেছে? সো মার্কেট ফেজের এইখানে এই 3টা নিয়মও কিন্তু আছে। একটা সেশনের ভিতরে যদি মার্কেটে এগ্রেসিভ কিছু হয়ে যায়, পরবর্তী সেশন মার্কেট সাইডওয়েজ থাকে। তার মানে কি, আমরা ট্রেড কেমনে করব? লাইক কোনো সেশন মার্কেট এগ্রেসিভ বাই দিয়ে দিছে, পরবর্তী সেশন চিন্তা করব যে ওই বাইংয়ের এগেনস্টে কনসলিডেশনের ট্রেড নিতে, এবার কনসলিডেশন বলতে কি বুঝাচ্ছি? মাইনরে ট্রেড নিতে, ইন্টারনাল স্ট্রাকচারে ট্রেড নিতে। তাইলে আপনি বেটার ট্রেড আইডেন্টিফাই করতে পারবেন। চলুন এটা আমরা দেখি যেটা কতটুক বাস্তব। আমরা এখান থেকে সেশন ইন্ডিকেটর ইউজ করি, সেশন, আর হালকা একটু কম টাইম ফ্রেমে যাই, বিকজ 1 ঘন্টার টাইম ফ্রেম অনেক বড়। 15 মিনিটের টাইম ফ্রেমে যাই, সেশনগুলো একটু ভ্যালিডলি বুঝতে পারবো। ওকে, এবার আপনি এখান থেকে খেয়াল করেন, মোস্ট অফ দ্য টাইম ফ্রেম এই সেম ডিরেকশনই ফলো করে। টোকিওর সেশনে যদি মার্কেটের এগ্রেসিভ বাই দেখি, লন্ডন সেশনে খুব কম টাইম আছে যে মার্কেট এগ্রেসিভ বাই হবে। চিন্তা থাকবে যে মার্কেট সাইডওয়েজ হওয়ার, যদিও আমরা যেইভাবে সাইডওয়েজ চিন্তা করতেছি ওইখানে এইভাবে হয় নাই, স্বাভাবিক। ওইভাবে হবেও না, এটাই স্বাভাবিক। বাট প্যাটার্ন কি, যেই পরিমাণে টোকিওতে বাই হয়েছে ওই সেম পরিমাণে কি লন্ডনে বাই হয়েছে? ওই সেম পরিমাণে কি নিউ ইয়র্কেও বাই হয়েছে? নো। সো টোকিও অ্যান্ড লন্ডন মিলাইয়া যতটুক বাই হয়েছে,
নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন মিলায় কিন্তু ততটুক কনসলিডেশন হয়েছে। এটা মার্কেটের ধরন। আবার নিউ ইয়র্ক অ্যান্ড সিডনি মিলায় মার্কেটের ভিতরে যতটুকু বাই হয়েছে, পরের দিন টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক, সিডনি, টোকিও সব মিলায় কিন্তু মার্কেট কনসলিডেশন হয়েছে। সো আমি যদি এই পুরা জিনিসটার একটা মুভমেন্ট ধরে জাস্ট বুঝাইতে চাই যে একটা মার্কেটে যখন বাই হবে ওটার এগেনস্টে উই নিড কনসলিডেশন। এবার এই কনসলিডেশনে আমরা ইন্টারনাল স্ট্রাকচারে ট্রেড করতে পারি। বুঝে গেছে? এখানে তো সুইং কম হয়, আমি ফার্স্টের দিনই বলছি। এই সেম জিনিসগুলো আরও অনেক ভালো মতন কাজ করে যখন আপনি ফরেক্সের মার্কেটগুলোতে যাবেন। ইজি হয়ে যায় ব্যাপারগুলো, আরও অনেক বেশি ইজি হয়ে যায়। ওকে, আমি ইন্ডিকেটরটা ইউজ করি এইখানে। ওকে, দেখেন এগুলো বুঝতে অনেক ইজি হয়, সুবিধা হবে আপনার জন্য। নিউ ইয়র্কে বাই, পরবর্তী নিউ ইয়র্কে অ্যান্ড সিডনি দুইটার ভিতরে দেখেন মার্কেট সাইডওয়েজ। যদিও ডিরেকশন অ্যাপে ছিল, দ্যাটস ওয়াই টোকিওতে বাই, লন্ডনের ভিতরে দেখেন মার্কেট সাইডওয়েজ। লাস্টে যদিও টোকিওর লাস্টে অ্যান্ড লন্ডন দুইটা যখন ওভারল্যাপ টাইম আসছিল তখন এগ্রেসিভ বাইটা আসছে একটা দুইটার দিকে। দেন লন্ডনে মোটামুটি ভালো সময় মার্কেট সাইডওয়েজ ছিল, নিউ ইয়র্কের ভিতরে আবার বাই হয়েছে। ওকে, পরবর্তী নিউ ইয়র্ক অ্যান্ড সিডনি মিলে মার্কেট সাইডওয়েজ। এটা লাইভ ট্রেড করতে করতে আইডেন্টিফাই করতে পারবেন, তার আগে পারবেন না। এবার এগুলার ভিতরে আপনি এটা চিন্তা করবেন যে সপ্তাহের প্রথম দিন, সপ্তাহ লাস্টের দিন, তাহলে জিনিসগুলো আরও বুঝবেন। এখন ধরেন আপনি কালকে সকালবেলা টোকিওর সেশনে মার্কেটের ভিতরে এন্ট্রি নিলেন। টোকিওর সেশনে বা এশিয়ান সেশনে আমরা কোন মার্কেটে ট্রেড করি? ইউএসডি জেপিওয়াই একটা। ওকে, এইখানে দেখতে পারবেন, ভ্যালিডলি বুঝাইতে পারবো। লন্ডনের ভিতরে মার্কেটে কি হয়েছে? এগ্রেসিভ বাই সেল, এগ্রেসিভ বাই হয়েছে। সো একটা সেশনের ভিতরে যদি এগ্রেসিভ বাই হয়, পরবর্তী সেশনে আমরা কি করি? উই নিড কনসলিডেশন। সো এইবার এইখানে আমরা কি করব? কনসলিডেশনে ট্রেড করব। এবার আমি একটু কি বলছি, ফার্স্টের বার সবাই ঢুকে, আমি ঢুকবো না। ওকে, এবার এইখান থেকে, ওকে এটা ফার্স্টের বার এইখান থেকে অনেকে ঢুকছে, পরে আবার নিচে চলে আসছে। এটা নিউ ইয়র্কের মোমেন্টাম টাইম চলে আসছে, বাট নো প্রবলেম, সমস্যা নয়, আমরা এইখানেই প্যাটার্ন বানাই। একটা সেশন এগ্রেসিভ বাই হয়েছে, উই নিড কনসলিডেশন। সো আমরা এখান থেকে কনসলিডেশন চাই। এই সেলিং এরিয়া থেকে আমি আবার সেল করতে রাজি আছি। এবার এইখান থেকে যদি আমি সেল করি, আমার এক্সপেকটেশন কই থাকবে? ইন্টারনালি এক্সপেকটেশন থাকবে, ইন্টারনাল, এই যে এর বেশি না। বিকজ অফ মার্কেটের ডিরেকশন কিন্তু আপে, বাট আমি এইখান থেকে সেলিংয়ে ট্রেড কেন নিছি? বিকজ অফ সাইডওয়েজ হবে, সাইডওয়েজ হবে। বিকজ একটা সেশন, দুইটা সেশন মিলায়া যখন দুইটা সেশনের ওভারল্যাপ হয়েছে, মার্কেটে ভালো মানের বাই আসছে, উই নিড কনসলিডেশন। সো আমরা কনসলিডেশন এবার এইখান থেকে ট্রেড করব মাইনরে। বুঝে গেছে? আমরা এখান থেকে সাইডওয়েজ মার্কেটে, নিউ ইয়র্ক পুরোটা সাইডওয়েজ থাকবে, অ্যান্ড কালকে সিডনিতেও মোটামুটি আপনি দেখবেন সাইডওয়েজ। এবার এখানে আমার ডিরেকশন কি? আমি সেলারের ট্রেডার, নট বায়ার। এখানে কোন লেভেল থেকে বাই আসবে আমি জানি না, বাট কোন লেভেল থেকে সেল আসবে আমি জানি, বিকজ দিস ইজ এ স্ট্রং পয়েন্ট যেখান থেকে আগের বারও সেল আসছে। ড্র করে বসে আছি, 3-4টা মার্কেটে ড্র করে বসে থাকবো, আমার ব্যাটে বলা মিলবে, আমি ট্রেড নিব, শেষ। এখানে কোনো রকেট সায়েন্সের কিচ্ছু নাই। ওকে, এবার আমরা ইউডি ইউএসডিতে যাই, বিকজ সিডনির মার্কেটে আমরা ইউডি ইউএসডিতে ট্রেড করি। ওকে ওকে, লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক। লন্ডনে মোটামুটি সেল ছিল, লন্ডনের ভিতরে কনসিডারেশন। নিউ ইয়র্কের ফার্স্টের 3 ঘন্টা মোটামুটি ভালো মানের সেল হয়েছে। এবার লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক দুইটা মার্কেটের ভিতরেই যদি সেল আসে, ধরেন কালকে সিডনি পর্যন্ত একদম ভোর রাত 4টা পর্যন্ত এখান থেকে সেলই দেখছি আমি, তেমন কোনো বাইং কিছু দেখি নাই। কালকে সিডনি আর টোকিওর মার্কেটে আমি কিনতাম কনসলিডেশন, আমি কনসলিডেশনে বাইং খুঁজবো, বড় বাইং না। কারো কারো এক্সপেকটেশন অনেক উল্টাপাল্টা থাকে, যে আমি এখান থেকে বাই করব, আমার এই সুইং পর্যন্ত টার্গেট থাকবে। এই নাটক চলে না, এগুলা বাস্তব জীবনে চলে না। আমি ডাউন মার্কেটে কনসলিডেশনের ট্রেড নিচ্ছি, মানে ডাউন মার্কেটে আপে ট্রেড নিচ্ছি, ইটস কল কাউন্টার ট্রেড। অ্যান্ড আমার কনফার্মেশন কি? দুইটা সেশনে সেল আসছে, পরবর্তী সেশন উই নিড কনসলিডেশন, কনসলিডেশন চাই। লাইক দিস, নিউ ইয়র্ক, সিডনি, টোকিও 3টা সেশনে সেল আসছে, পরবর্তী সেশনে কনসলিডেশন। এই যে এবার আমি এখান থেকে 2টা সেশনে সেল পাচ্ছি, যেখান থেকে আমি কনফার্মেশন পাবো পরবর্তী সেশনে কনসলিডেশন নিব। বাট দ্যার ইজ এ মুভ, এখান থেকে একটা ভালো মানের মুভ আছে, বিকজ অফ দিস ইজ এ ডিমান্ড এরিয়া। এই যে এখান থেকে একটা ডিমান্ড এরিয়া আছে মার্কেটের, অ্যান্ড অ্যাকর্ডিং টু ডিমান্ড এরিয়া প্রিভিয়াস যে সুইং আছে লন্ডন, এই লন্ডন একটু আগে অফ হয়েছে মার্কেট, এই লন্ডনেরও স্টপ লস হিট হয়ে গেছে। সো দিস ইজ আ বাইং এরিয়া, এখান থেকেও আপনি বাইং করতে পারবেন, এটা ভ্যালিড লেভেল।
এখান থেকেও বাই করতে পারবেন। এবার কতটুক করবেন? আইডিয়ালি নিউ ইয়র্ক যেখান থেকে স্টার্ট হয়েছে এই পর্যন্ত, বা নিউ ইয়র্কের 50% লেভেল। আপনার সাইকোলজি আপনার কাছে, ইট ডিপেন্ড। এখন আমার এক্সপেকটেশন থাকবে নিউ ইয়র্কের এই পর্যন্ত এখান থেকে ট্রেড নিলে, বাট যখনই মার্কেট হালকা মুভ করে এই লেভেলে আসবে, এটা সুইং ক্রিয়েট করে ফেলবে, আমি এখান থেকে বাড়ায়ও দিব, স্টপ লস কমায়ও দিব। দিস ইজ মাই রিস্ক ম্যানেজমেন্ট। বুঝা গেছে? সো এই সেশনের ভিত্তিতে আপনি এইভাবে ট্রেডগুলো পাবেন। মার্কেটের ডিরেকশনে এইভাবে ট্রেড করতে পারবেন। বুঝা গেছে? দেখেন এই সেম প্যাটার্ন এইখানে ডিমান্ড এরিয়া, লন্ডনের লিকুইডিটি সুইপ তো হয় নাই, এখানে এসে হয়েছে আস্তে আস্তে মার্কেট এই যে যতটুকু দেওয়ার ও দিয়ে দিছে। এখানে নিউ ইয়র্কের 50% দিছে। এই সেম জিনিস এইখানেও আছে। এখান থেকে যখন সুন্দর একটা কনফার্মেশন পাবেন, বিকজ ফার্স্টের যা ম্যানিপুলেশন দরকার আছে ওইটা এখান থেকে 2-1 বার কইরা ফেলছে অলরেডি। আর দেয়ার ইজ নট এগ্রেসিভ সেলিং। যদি এগ্রেসিভ সেলিং থাকতো তাহলে মার্কেট অনেক পইরা যাইতো। আর নিচের থেকে সেল আসে না, উপরের থেকে এগ্রেসিভ সেল কাউন্ট হয়, নিচের থেকে এগ্রেসিভ সেল কাউন্ট হয় না। অ্যান্ড দিস ইজ এ ভ্যালিড লেভেল ডিমান্ড এরিয়া, সো আই এম অ্যাওয়্যার অফ দিস এরিয়া। জাস্ট মার্ক করে রাখলাম, যদিও আমি এখন পর্যন্ত এটার মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করি নাই, আমি অনেকগুলো কি ফ্যাক্টর দেখি না, জাস্ট বুঝাই দিলাম। বিকজ অনেকে চিন্তা করবে যে এইখান থেকেই বাই আসবে, তারা আবার ট্রেডও কিন্তু মিস করে ফেলে, ঝামেলা আছে। দ্যাটস ওয়াই দেখাইলাম। ওকে, নট বাই করবো, এখানে ঝামেলা হয়ে যেতে পারে, বিকজ অফ ডাউন মার্কেটের দিকেই আসে মার্কেট, বারবার প্যারা হয়ে যাবে। আপ মার্কেটে না, আমি ভাবছিলাম যে মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে, বাট দেয়ার ইজ নো সাইডওয়েজ। এই টাইপের মার্কেট ভাবছিলাম। চপি মার্কেট হইলে আমি এখান থেকে বাই করতাম, এই নিউ ইয়র্কের 50% বা নিউ ইয়র্কের উপরে যা বের করে ফেলতাম মার্কেট। বাট মার্কেট পুরা মোমেন্টামে আছে, মোমেন্টামে বলতে ডিরেকশন পাওয়া গেছে, মার্কেটের ডিরেকশন ডাউন দিকে। সো এখানে ট্রেড করলে প্যারা হয়ে যাবে। চপি হয়তো করে ফেলতাম, চপি মার্কেট হলে সাপোর্ট থেকে বাই করে ফেলতাম, যেহেতু ডিরেকশন মার্কেট, সো এখান থেকে বাই করা খুব টাফ। অ্যান্ড এগুলা কিন্তু আমার এক্সপেরিয়েন্সে আসছে, এগুলো কিন্তু আমার কেউ শিখায় নাই, আর এগুলা কেউ শিখাইতেও পারে না, এগুলো এক্সপেরিয়েন্স আছে। এই সেম জিনিস আমি এখান থেকেও করতে পারবো যখন মার্কেট চপি থাকবে। এটা নট চপি মার্কেট, এটা ট্রেন্ডি মার্কেট। বুঝবো কেমন ট্রেন্ডি মার্কেট? ডাউন মার্কেট, কনসলিডেশন, সেল, কনসলিডেশন, সেল এগ্রেসিভ চলতেছে। এবার এখান থেকে একমাত্র কনফার্মেশনের পরেই আমি ঢুকতে পারবো। এবার এখানে আমার ওই সাইকোলজি লাগু হবে, মার্কেট আসবে, একটা জায়গা থামবে, সবার আগে সবাই ঢুকবে, আমি এখানে ঢুকবো না, আমি সেকেন্ড টাইম ঢুকবো। এবার এই সেকেন্ড টাইম আস্তে আস্তে দেখবেন কালকের টোকিওর সেশন চলে আসছে। অ্যান্ড কি, 2টা সেশন এগ্রেসিভ সেলের পরে একটা সেশনতে আমি মার্কেট সাইডওয়েজ চাই, বিকজ অফ ম্যানিপুলেশন। দ্যাটস ওয়াই এইখান থেকে কালকে টোকিওর আমি বায়ার। বুঝা গেছে? ইজি খুব, ইনশাল্লাহ। সো আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হলো মার্কেট ফেজ আমরা দুইভাবে ইউজ করি। একটা হলো মার্কেটের ট্রেন্ড অনুযায়ী মার্কেট ফেজ ইউজ করি, আর একটা হলো মার্কেটের ডিরেকশন অনুযায়ী মার্কেট ফেজ ইউজ করি। এই যে দুইটা, এবার আপনার কাছে দুইটা মার্কেট ফেজে আছে, আপনি কিভাবে ইউজ করবেন, ইট ডিপেন্ড অন ইউ, ইট ডিপেন্ড অন ইউর স্ট্রাকচার। বুঝা গেছে? আশা করি বুঝে গেছে ইনশাল্লাহ। এটা জাস্ট মার্কেট ফেজ বুঝেন, আর মার্কেট ফেজ বুঝলেও হবে না, বিকজ এইটা এখনও প্র্যাকটিস করার জন্য যে মার্কেটের ডিরেকশন বুঝতে হবে, আইডেন্টিফাই করা লাগবে ডিরেকশন, ওই জিনিসগুলো এখন আমরা দেখি নাই। আর এটার জন্য আপনার পুল ব্যাক লাগবে, আইডিএম লাগবে, পিওয়াই লাগবে, অনেকগুলো জিনিস আছে। একটা দুইটা ক্লাসে তো আমি আর সব শিখিয়ে দিতে পারবো না, বাট আস্তে আস্তে আগাচ্ছি। দ্যাটস ওয়াই 15টা ক্লাস আমি একদিনই তো শিখিয়ে দিতে পারতাম। সো এইটা কি, এটা হলো আপনার মার্কেট ডিরেকশন বেসড অ্যাকুমুলেশন। যখন ডিরেকশন সেট হয়, এই বাইংটা ডিরেকশন সেট হয়, দেন এই ডিরেকশন দেখে অনেকে বাই করতে থাকে আর লস হতে থাকে, ইটস কল ম্যানিপুলেশন। দেন আবার সেম ডিরেকশনে হয়, দেন ডিস্ট্রিবিউশন। এটা হলো সেশনের ভিত্তিতে। সো আইডিয়ালি একটা সেশনে যখন এগ্রেসিভ বাই হয়ে যায়, পরবর্তী সেশনে আমরা চিন্তা করি যে মার্কেটটা থামবে। এবার এইখানে কথা আছে, দুইটা সেশন মার্কেটের এইভাবে আসলো, আর আপনি এখান থেকে যদি সেলের চিন্তা করেন, সমস্যা, লিকুইডিটি কই যাবে? সবাই এখান থেকে সেল করতে যাবে, সো এদের লিকুইডিটি খায়া পরে আসবে। এটা আবার বুঝতে হলে আপনার আরও 2-3টা জিনিস জানা লাগবে, আস্তে আস্তে জানবো। একটা ক্লাসে আমি অনেক কিছু শিখাইতে পারবো না, এমনি আমি অনেক এগ্রেসিভ করে ফেলি, 15টা ক্লাসে প্যারা হয়ে যায় বিগিনারের জন্য। বাট ইটস এনাফ টাইম, বিকজ আমি ভিডিওগুলো তো আপনারা দিয়েই দিই টেলিগ্রামে, আপনার কাছে আছে অ্যাক্সেস, আপনি আস্তে ধীরে দেখে শিখে নেন। 15 দিনে আপনি তো ট্রেডার হবেন না, 15 দিনে আপনি বুঝবেন ট্রেড আমি কেমনে করি, হোয়াটস মাই সাইকোলজি। 15 দিনে কেউ ট্রেডার হয় না,
অ্যাটলিস্ট 2-3টা মাস সময় দেন, দেখবেন হয়ে গেছেন। মানুষ তো 5 বছর বলে, 10 বছর বলে। হুদ্দাই এই জামানার মানুষ অনেক স্মার্ট। কিছু শিখতে মানুষের 5 বছর লাগে না। 2 মাস মোর দেন এনাফ ভাই। 60 দিন অনেক সময়। 60টা দিন দেন, কিন্তু আগে ব্যাচটা শেষ করেন। আগে ব্যাচটা শেষ করেন। কালকে আবার ক্লাস হবে ভাইয়া ইনশাআল্লাহ। দোয়া করেন। আমার শরীর যখন ভালো থাকে আমি প্রত্যেক ব্যাচে প্রথম 6টা-7টা ক্লাস একইবারে নেই। বিকজ এই 6-7টা প্রাইস একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট। একটা 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 টপিকের সাথে আরেকটা টপিক ডিপেন্ডেন্ট। এখন আপনার যদি আমি মার্কেটের যে স্ট্রাকচার ম্যাপিং না বুঝাইতে পারি, আপনি এই জিনিসগুলো বুঝবেন না। এখন মার্কেট স্ট্রাকচার বুঝাইতে গেলে, মার্কেট স্ট্রাকচার ম্যাপিং বুঝাইতে গেলে আরও 2 ঘন্টা লাগবে। পসিবলই না। আপনি পুরো সবগুলো জিনিস গুলায় ফেলবেন। ওই নাই। হ্যাঁ, আমি 4 ঘন্টা ক্লাস নিলে হয়তো আপনারা 2-1 জন মানুষ বুঝবেন। বাট তাছাড়া প্রত্যেকটা মানুষ খালি মাথার উপরে দিয়ে যাইব। তার থেকে ভালো এটা রাখেন, দেখেন আল্লাহর রহমতে ভিডিওটা, জাস্ট মাথায় রাখেন। স্ট্রাকচার ম্যাপিং যখন করবেন দেখবেন এই জিনিসটা আরও ইজি হয়ে যাচ্ছে। কোত্থেকে বাই করবেন এটা আরও ইজিলি বুঝতে পারবেন। এরপর ফিবোনাক্কি যখন বুঝবেন দেখবেন আরও ইজি হয়ে গেছে। ডিলিং রেঞ্জ যখন বুঝবেন দেখবেন আরও ইজি হয়ে গেছে। তাই না? ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। দোয়া করেন। আমিও দোয়া করি। ইনশাআল্লাহ ভালো থাকেন।